আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা কমেন্ট করো যে তোমরা কেমন আছো। ঠিক আছে? আর লাইভটা আবার নতুন করে শুরু করলাম কারণ ফ্যাকাশে দেখাচ্ছিল এইজন্য নতুন করে শুরু করলাম। হ্যাঁ, তোমাদের দুপুরে একটা ক্লাস নেওয়ার কথা ছিল, আমি নিতে পারি নাই, এই জন্য দুঃখিত। এখন আমরা শিখবো, হ্যাঁ, কাম্যকরণের বাকি এর আগের দিন যেখান থেকে শেষ করছিলাম আজকে সেখান থেকেই শুরু করবো। ওকে? আচ্ছা, তো লাইভে যারা ছিল আশা করি সবাই যুক্ত হয়ে যাচ্ছ এবং তোমরা লাইভটা তোমরা জয়েন হওয়ার সাথে সাথে লাইভে প্রথমত দুই একটা অন্তত শেয়ার দিবা। ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার দিয়ে দাও যেন তোমাদের বন্ধু বান্ধবরাও লাইভটা থেকে উপকৃত হয়। হ্যাঁ, ওকে। আমি একটু তোমাদের সময় নিব, বেশিক্ষণ নিব না, অল্প সময় নিব। তোমরা ততক্ষণে শেয়ার দিয়ে দাও। আজকে আমরা শিখবো তিনটা যদি স্বাধীন চলক দেওয়া থাকে। এর আগের ক্লাসে আমরা শিখছিলাম দুইটা স্বাধীন চলক দেওয়া থাকলে আমরা কিভাবে তোমাদের কাম্য মান বা সর্বোচ্চ সর্বনিম্ন মান, তারপর স্যাডেল পয়েন্ট, হ্যাঁ, অনুমানীয় বিন্দু, এগুলো কেমনে নির্ণয় করবো এটা আমরা এর আগের দিন শিখছি। আজকে আমরা শিখবো যদি তিনটে স্বাধীন চলক দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। ওকে? আচ্ছা, তাহলে আমরা এই যে একটা প্রশ্ন তুলে নিছি অলরেডি, y is equal to 2x1 square plus x1 x2 plus তোমার 4x2 স্কয়ার প্লাস x1 x3 প্লাস x3 এর উপর স্কয়ার, তারপর প্লাস 2। ঠিক আছে? এখানে কয়টা স্বাধীন চলক? তিনটে, একটা x1, একটা x2 এবং একটা x3। তো যদি এরকম তিনটা যদি স্বাধীন চলক দেওয়া থাকে তাহলে প্রয়োজনীয় শর্ত কি হবে বলো? এর আগের দিন আমরা প্রয়োজনীয় শর্ত শিখছিলাম, দুইটা যখন স্বাধীন চলক দেওয়া ছিল তখন ফাংশন অফ x1 is equal to 0 একবার ধরতেছিলাম, আরেকবার ফাংশন অফ x2 is equal to 0 ধরছিলাম, তাই না? তো আজকে আমাদের স্বাধীন চলক কয়টা? তিনটা। তিনটা যেহেতু স্বাধীন চলক তার জন্য আমাদের ফাংশন অফ একবার এই যে প্রথম স্বাধীন চলক is equal to 0 ধরতে হবে, তারপর ফাংশন অফ দ্বিতীয় স্বাধীন চলক is equal to একবার 0 ধরতে হবে, আবার ফাংশন অফ তৃতীয় স্বাধীন চলক x3 is equal to একবার 0 ধরতে হবে। ঠিক আছে? এই তোমাদের প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত দ্বারা আমরা জানি যে আমরা কি করি, চলকের মান নির্ণয় করি। ওকে? আর পর্যাপ্ত শর্ত কেমনে নির্ণয় করতে হবে এটাতে আমরা পরে আসতেছি, আগে প্রয়োজনীয় শর্তটা দিয়ে চলকের মান নির্ণয় করি। ঠিক আছে? আচ্ছা, তো আমি আর কথা না বলি, আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাই। তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দিও যেন বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে জয়েন হয়ে ক্লাসটা করতে পারে। ওকে? দেখো তাহলে প্রয়োজনীয় শর্ত কি বলো, সমাধান করতে আসতেছি। সমাধানে লিখবা, প্রশ্ন এখানে তোমাদের চরম মান নির্ণয় করো। ঠিক আছে? কি মান নির্ণয় করো? চরম মান নির্ণয় করো। এই যে লিখে রাখতেছি, চরম মান নির্ণয় করো। ওকে? তাহলে তুমি সমাধানে কি লিখবা? প্রথমে দেওয়া আছে লিখে এটা তুলবা, তোলার পর তুমি লিখবা যে চরম মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত মতে, প্রয়োজনীয় শর্ত মতে কি হবে, তোমার ফাংশন অফ একবার যে একটা স্বাধীন চলক x1 is equal to 0 হবে। ফাংশন অফ x1 বলতে কি, আগের ক্লাস যারা করছো তোমরা জানো, ডেল বাই ডেল নিতে হবে, তারপর সর্বডানে আছে x1 তার জন্য নিচে নিতে হবে x1, তার উপরে কি হবে, এই যে x1 এর সামনে কি আছে, ফাংশন, ফাংশনটা কার, y এর, তাহলে উপরে হবে y is equal to 0 বা ডেল বাই ডেল x1, y এর মান বসাই দাও, y এর মান এই যে এটা বসাই দাও, 2x1 এর উপর হোল স্কয়ার প্লাস x1 x2 প্লাস 4x2 এর উপর স্কয়ার প্লাস x1 x3 প্লাস x3 এর উপর স্কয়ার প্লাস 2। ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 0, এই যে 0 বসাই দিলাম। তাহলে বা কার সাপেক্ষে করতেছি, x1 এর সাপেক্ষে করতেছি, তাহলে আমরা
ফলাফল কোথায় কোথায় পাবো বলো? যেখানে যেখানে x1 আছে সেখানে সেখানে ফলাফল পাবো। যেমন এই যে এইখানে x1 আছে, এইখানে x1 আছে, এখানে x2 x1 নাই, এইখানে আছে, এখানে x3 আর x1 নেই, শেষ তিনটে জায়গা আছে। তাহলে ফলাফল আমরা তিনটে জায়গা থেকে পাবো। কি পাবো? এখানে দেখো x1 এর পাওয়ার আছে 2, সহগ আছে 2, পাওয়ার সহগ গুণ করে দিলে 2 দুগুণা 4, মেইন চলক কি x1 বসাই দিলাম, পাওয়ার কমে যাবে, 2 থেকে একবার দিলে 1, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, x1 আছে, এই যে x1 আছে, x1 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 থাকলে যাই সহগ তাই অ্যান্সার। সহগ কি? x1 এর সাথে যা কিছু গুণ আছে, x1 এর সাথে কি গুণ আছে? x2, তাহলে x2 বসবে। ঠিক আছে, তাহলে কি বসবে? x2। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর x1 এখানে নাই, তাহলে এটা এটা ফলাফল পাবো না, 0 হবে এটা। তো আমরা যেখানে x1 আছে সেখানে যাই, এই যে x1 এখানে আছে, সামনে আছে প্লাস চিহ্ন, প্লাস দিয়ে দিলাম, x1 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 থাকলে যাই সহগ তাই অ্যান্সার। সহগ কি? x1 এর সাথে যা কিছু গুণ আছে, কি গুণ আছে? x3, তাহলে x3 অ্যান্সার। তারপর যা আছে এগুলো হচ্ছে x1 নাই, এগুলো এগুলো 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0 আছে, ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইটা কোনোভাবে এখন ক্যালকুলেশন করা সম্ভব? সম্ভব না। তাহলে কি করব আমরা? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিব। ঠিক আছে, যখন দেখবো যে ক্যালকুলেশন করা সম্ভব না, চলকের মান এখান থেকে নির্ণয় করা সম্ভব হচ্ছে না, তখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এটা একটা স্বাধীন চলক দিয়ে গেল, ফাংশন অফ x1 is equal to 0, আরো দুইটা আছে x2 x3। তাহলে একবার লিখো ফাংশন অফ x2 is equal to 0। ফাংশন অফ x2 is equal to 0 মানে কি বুঝো বলো? ফাংশন অফ x2 বলতে বুঝো ডেল বাই ডেল প্রথমে নিবা, তারপর সর্বডানে আছে x2, তাহলে নিচে নিবা x2, তার আগে কি আছে? ফাংশন, ফাংশনটা কার? y এর, তাহলে উপরে y is equal to 0। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো বলো? ডেল বাই ডেল x2, আর y এর মান বসাই দাও। y এর মান কোনটা? এই যে এটাই, উপরে যেটা লিখছি এটাই, তাহলে বসাই দিচ্ছি। তো 2x1 এর উপর স্কয়ার প্লাস x1 x2 প্লাস 4x2 এর উপর স্কয়ার প্লাস x1 x3 প্লাস x3 এর উপর স্কয়ার প্লাস 2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি আছে? 0। তাহলে ইজ ইকুয়াল টু 0 বসাই দিলাম। এইবার কার সাপেক্ষে করতেছি বলতো? এবার করতেছি আমরা x2 এর সাপেক্ষে। তার মানে যেখানে যেখানে x2 আছে আমরা সেখানে সেখানে ফলাফল পাবো, তাই না? তাহলে x2 কোথায় কোথায় আছে? x2 আছে এই যে এখানে নাই, এই যে এই জায়গায় আছে x2, পরেরটাতে x2 আছে, এটাতে নাই, এটাতে নাই, শেষ। x2 দুই জায়গায় আছে। তাহলে x2 যদি দুই জায়গায় থাকে, তাহলে দুই জায়গা থেকে ফলাফল পাবো। কি পাবো তাহলে দেখো? তাহলে আমরা পাচ্ছি এখানে x2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, 1 থাকলে যাই সহগ তাই অ্যান্সার। সহগ কি? x1, তাহলে x1 অ্যান্সার। পরে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, পাওয়ারে আছে 2, সহগে আছে 4, তাহলে পাওয়ার সহগ গুণ করে দাও, 4 দুগুণা 8, মেন চলক কি? x2 বসাইলাম, পাওয়ার 2 ছিল, 2 থেকে একবার দিলে 1, যেটা লিখে রাখাইতে হয় না, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইটা কি হবে তোমার? এটাও সমাধান করা যাচ্ছে না, তাহলে এটাকেও আমরা 2 নাম্বার সমীকরণ নাম দিব। ওকে, তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখান থেকে। এরপরে কি করব? এরপরে আমরা এবার ফাংশন অফ x3 is equal to 0 ধরে নেব। ফাংশন অফ x3 একটা স্বাধীন চলক, এই যে x3 is equal to 0 ধরে নিলাম। ফাংশন অফ x3 বলতে কি বুঝে? ডেল বাই ডেল, সর্বডানে x3 আছে তার মানে নিচে x3, তার উপরে কি হবে? ফাংশন, তার আগে ফাংশন কার? y এর ফাংশন, তাহলে y উপরে বসবে, is equal to 0। তাহলে y এর মান বসাই দাও। হ্যাঁ, আমি এই যে এই সাইডেই করে নিই। ঠিক আছে, তাহলে ডেল বাই ডেল x3, y এর মান বসাও। y এর মান কত? এই যে y এর মান 2x1 এর উপর স্কয়ার প্লাস x1 x2 প্লাস 4x2 এর উপর স্কয়ার প্লাস x1 x3 প্লাস x3 এর উপর স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে ইজ ইকুয়াল টু 0 বসাই দাও। ঠিক আছে, তাহলে বা এবার কার সাপেক্ষে করবো? x3 এর সাপেক্ষে। তাহলে x3 কোথায় কোথায় আছে? এই যে এই জায়গায় x3 আছে আর এই জায়গায় x3 আছে, দুই জায়গায়, আর তো নাই, তাই না? তাহলে যেখানে যেখানে x3 আছে সেখানে সেখানে ফলাফল পাবো। x3 এর পাওয়ার কি? 1, 1 হলে যাই সহগ তাই আছে। সহগ কত? x1 x3, এখানে পাওয়ার কত? 2, সহগে কিছু নাই মানে 1 আছে, তাহলে পাওয়ার 2 আর সহগ 1 গুণ হয় কত হবে? 2 একে 2 প্লাস 2 x3, আর পাওয়ার থেকে এক বাদ যাবে, পাওয়ার থেকে একবার দিলে কত হবে? 2 ছিল, 2 থেকে একবার দিলে 1 হয়। ঠিক আছে, 1 লিখে দেখাইতে হয় না, ইজ ইকুয়াল টু 0। এটাও সমাধান করা যায় না, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ নাম দিলাম। বুঝছো? এখন আমাদের এখানে তিনটা সমীকরণ পাইলাম, এই তিনটা সমীকরণ থেকে চলকের মান নির্ধারণ
বের করে নিতে হবে। তাহলে চলকের মান কিভাবে বের করতে পারি আমরা? আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি। তার মধ্যে যেহেতু তিনটা সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হবে ম্যাট্রিক্স এর মাধ্যমে তোমরা সমাধান করো শিখছো, তাহলে ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান করব। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স এর মাধ্যমে সমাধান করলে তোমরা লিখো যে সমীকরণ 1, 2, 3 কে ম্যাট্রিক্স আকারে সাজাই। ঠিক আছে, সাজাই। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্স আকারে সাজাইলে কি হবে? প্রথমে একটা ম্যাট্রিক্স চিহ্ন দিবা, ম্যাট্রিক্স চিহ্নের মধ্যে শুধুমাত্র চলকগুলা সহগগুলাকে নিয়ে সহগ ম্যাট্রিক্সটা তোমরা লিখবা। ঠিক আছে, সহগ ম্যাট্রিক্স কিভাবে লিখবা? এই যে প্রথম সমীকরণে x1 এর সহগ কত? 4, তাহলে এখানে 4 নিবা। x2 এর সহগ কত? কিছু নেই মানে 1 নিয়ে নাও। x3 এর সহগ কত? কিছু নেই মানে 1, বুঝছো? 2 নম্বর সমীকরণে যাও, x1 এর সহগ কত? কিছু নেই মানে 1, x2 এর সহগ কত? 8, আর x3 এখানে 9, তার মানে x3 এর সহগ 0 হবে যেহেতু 9। ঠিক আছে, না থাকলে 0 হবে। ওকে, তারপরটাতে আসো, x1 এর সহগ কত? কিছু নাই মানে 1, x2 এখানে আছে 9, তাহলে এটা 0, x3 আছে, x3 এর সহগ কত? 2। ওকে, শুধুমাত্র সহগগুলোকে নিয়ে সহগ ম্যাট্রিক্সটা লিখে দিলাম। এরপর এর সাথে গুণ অবস্থা কে থাকবে বলো? সহগগুলোর সাথে কে গুণ আছে? চলকগুলো গুণ আছে না? তাহলে চলক গুণ অবস্থা থাকবে। চলক কি? x1 একটা, x2 আর x3। ওকে, ইজ ইকুয়াল টু, সমান চিহ্নের ডান পাশে কি আছে? প্রত্যেকটারই 0 আছে, তাহলে এই পাশের ম্যাট্রিক্সটা হবে সবগুলাই 0 0 0। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এই যে x1 x2 x3 এর মান নির্ণয় করব। তোমরা এটা দুই নিয়মে বের করতে পারো, একটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, আরেকটা হচ্ছে তোমাদের কি ক্রেমারের নিয়মের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা ক্রেমারের নিয়মটা সহজ হয়, ইজি হয়, এই জন্য আমরা ক্রেমারটা ইউজ করি এখানে। ওকে, তাহলে ক্রেমারটা ইউজ করতে গেলে আমরা এই যে এটাকে নাম দেব এ ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্সটাকে নাম দেওয়ার পর ক্রেমারের নিয়ম বাইরে মানে নিয়মে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের নির্ণয় মান লাগে বিভিন্ন। তাহলে লিখো যে ক্রেমারের নিয়মে সমাধান করতে বিভিন্ন নির্ণায়ক মান নির্ণয় করি। ঠিক আছে, নির্ণায়ক মান নির্ণয় করি। আগের গুলো আশা করি সবাই তুলছো, আমি এই পাশেরটা মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে ক্রেমারের নিয়মে আমাদের যদি সমাধান করতে হয়, তাহলে নির্ণায়ক মান কার নির্ণয় করতে হবে? প্রথমে আমি এ এর নির্ণায়ক মান নির্ণয় করতেছি। ঠিক আছে, এ এর নির্ণায়ক মান, তাহলে নির্ণায়ক চিহ্ন হবে, এর উপাদানগুলো কি লিখে ফেলো, 4 1 1, তারপর হচ্ছে কত 1 8 0, তারপর 1 0 2। ওকে, এটা নির্ণায়ক মান নির্ণয় করতে লাগবে। তাহলে ইজ ইকুয়াল টু, প্রথম সারি দিয়ে নির্ণায়ক মান নির্ণয় করি। তাহলে প্রথম সারির প্রথম উপাদান কি? 4, বীজগাণিতিক চিহ্ন প্লাস, তাহলে প্লাস 4। 4 বরাবর তাহলে সারি বা কলাম বা উপাদান থাকে 8 0 2 4, তাহলে লিখে নাও 8 0 0 2। এই যে 4 বরাবর সারি বা কলাম বা, তাহলে 8 0 0 2। ওকে, তারপর পরেরটা বীজগাণিতিক চিহ্ন কি হবে? মাইনাস, তাহলে মাইনাস সামনে উপাদান কি? 1 নিয়ে নিলাম। তাহলে 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, তার উপাদান থাকে 1 0 1 2, তাহলে লিখো 1 0 1 2। এগুলো করার সময় সবাই হচ্ছে খুব মানে ফ্রেশ মাইন্ড নিয়ে হচ্ছে করবা। ঠিক আছে, মানে ঝামেলা করতে যাবে না, মানে খুব তাড়াহুড়ো করতে যাবে না, তাড়াহুড়ো করতে গেলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে, বেস্টিকে তোমরা এই যে ম্যাট্রিক্স এর যে ইয়েটা আসছিল, হ্যাঁ ম্যাথটা আসছিল, ওইটা দিয়ে করতে যাবে তোমরা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে নিয়ম ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরটা ঠিক আনতে পারোনি। ঠিক আছে, এখন এসে জিজ্ঞাসা করতেছে অনেকে যে ভাইয়া আমি তো হচ্ছে নিয়ম ঠিক নিয়মে করছি, বাট মানে উত্তরটা আমার মেলে নাই। হ্যাঁ, উত্তরে আমার একটু ভিন্ন মান আসছে, হ্যাঁ ক্যালকুলেশনের কারণে ভিন্ন মান আসছে কোথায়, এখন কি আমি মার্ক পাবো তা কিনা? ঠিক আছে, এরকম প্রশ্ন করতেছে। তো এরকম তোমাকে টিচারের উপর নির্ভর করবে, যে দেখবে খাতা তার উপর নির্ভর করবে। সে যদি চায় তোমাকে মার্ক দিবে, সে যদি চায় মার্ক দিবে না, এটা তার ব্যাপার, পার্সোনাল। কিন্তু তুমি যদি একটু হচ্ছে মানে, সময় তো তোমাদের 4 ঘন্টা লাগে না পরীক্ষা। ঠিক আছে, যে কোশ্চিন হয় সেটা তোমাদের সর্বোচ্চ যদি সময় লাগে 3 ঘন্টা তোমাদের জন্য এনাফ সময়, সেখানে 4 4 ঘন্টা তোমরা সময় পাও সেই জায়গায়। ঠিক আছে,
তাহলে তোমরা এই যে 1 ঘন্টা এক্সট্রা সময় পাচ্ছ, এটা তোমরা কি করবা, তোমরা মাথাটা প্রথম থেকে ফ্রেশ রাখবা একদম। একটা ক্যালকুলেশন দরকার হলে 2 বার করে করো, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে ভুল করিও না। ওকে, ভুল করলে তোমার ওই যে লেখালেখিটা পুরোটাই বেকার চলে গেল। তুমি জানো তারপরেও ভুল করে আসো, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না, ঠিক আছে? যদি না জানে ভুল করে আসতো তাহলে ঠিক আছে, এটা মানার মতো। কিন্তু জেনে যখন ভুল করে আসো তখন এটা মানার মতো না। এই জন্য ধীরে সুস্থে করতে হবে, ঠান্ডা ফ্রেশ মাথায়। ওকে, তাহলে প্রথমটার বীজগণিতের চিহ্ন প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা কি প্লাস। তাহলে এখানে হবে প্লাস, উপাদান কি 1 বসাইলাম, 1 বরাবর সারিবাদ কলামবাদ। তাহলে কি কি থাকে 1810, তাহলে লিখো 1810। ওকে, তাহলে নির্ণয় মান নির্ণয় করা হলো, ইজ ইকুয়াল টু 4 থাকলো। প্রধান কর্ণ উপাদান গুণ, প্রধান কর্ণ কোনটা, এই যে এটা, হ্যাঁ, যেটা বাম দিক থেকে শুরু হয়েছে উপর থেকে নিচে গেছে ডান দিকে, ঠিক আছে? এই যে বাম দিক থেকে শুরু হয়েছে ডান দিকের দিকে যাচ্ছে উপর থেকে নিচে। ওকে, সেটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে 8 দুগুণে 16 সূত্রের মাইনাস, তারপর গৌণকর্ণের উপাদান গুণ। গৌণকর্ণের উপাদান কি, বাম দিক থেকে নিচের দিক থেকে শুরু হয়েছে আর ডান দিকে উপরের দিকে গেছে। ওকে, তাহলে গৌণকর্ণের উপাদান দুইটা 0 0 0 0, তারপর -1 আছে রাখলাম। আবার প্রধান কর্ণের উপাদান 2 আর 1 গুণ করলে 2, সূত্রে মাইনাস, 0 আর 1 গুণ করলে 0, প্লাস আছে দিলাম, 1 আছে রাখলাম। তাহলে হচ্ছে প্রধান কর্ণের উপাদান 1 আর 0 গুণ করলে 0, মাইনাস 8 আর 1 গুণ করলে, 8 আর 1 যোগ করে 9 বসাই দিচ্ছি, দেখছো? 8 আর 1 গুণ করলে 8, এইভাবে ক্যালকুলেশন গুলো ভুল হয়, ঠিক আছে? তো আমরা ভুল করবো না আশা করি। দেখো ইজ ইকুয়াল টু, তাহলে 16 সাথে 4 গুণ করলে কত হয়, 4 16 64 নাকি 64 হবে, 4 6 24, 2 4 1 4 64, হ্যাঁ। তারপর মাইনাস আছে, আর এখানে হচ্ছে প্লাস 2, মাইনাস 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে প্লাস আর মাইনাস হয়ে যাবে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2, 0 কোনো ভ্যালু আছে নাই, তাহলে এখানে আছে -8, মাইনাস আর প্লাসে হয়ে যাবে মাইনাস, আর 1 আর 8 গুণ করলে 8, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু 64 আর মাইনাস কত, 8 2 10, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি 54, 64 থেকে 10 বাদ দিলে 54 পাই। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমাদের কিসের মান লাগবে, এরপরে আমাদের মান লাগবে হচ্ছে ক্রেমারের নিয়মে যেহেতু করতেছি, তাহলে তিনটা হচ্ছে তোমাদের উৎপাদন স্তর আছে, মানে চলক আছে এখানে, উৎপাদন স্তর তো আমি বলতে পারবো না, এখানে এখানে চলক, চলক x1 x2 x3। তাহলে তিনটার আমরা হচ্ছে মান নির্ণয় করবো, এই জন্য আমাদের তিনটা আরো কি লাগবে, নির্ণায়ক মান লাগবে। কিসের কিসের, যেহেতু ম্যাট্রিক্সটা a ধরছি তাহলে a1 a2 a3 এর মান লাগবে। তাহলে এবার a1 এর মান নির্ণয় করি, ঠিক আছে? তাহলে লিখো, অতএব a1 এর উপর নির্ণায়ক চিহ্ন ইজ ইকুয়াল টু, a1 এর উপর যখন নির্ণায়ক চিহ্ন তখন দিব, তখন কি হবে, এই যে প্রথম কলামে যে উপাদানগুলো ছিল 4 1 1, এটা চেঞ্জ হয়ে যাবে এই যে সমান চিহ্নের পরে যে উপাদানগুলো আছে 0 0 0, ঠিক আছে? তাহলে 0 0 0, বাকি দুইটা কলাম সেম থাকবে, অর্থাৎ 1 8 0 আর 1 0 2। ওকে, আচ্ছা, এখন আমরা নির্ণায়ক মান নির্ণয় করি, ইজ ইকুয়াল টু, প্রথমটা আছে কি 0, বীজগণিতের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস 0, ঠিক আছে? 0 দ্বারা যে কোনো জিনিস গুণ করলে সেটা 0ই হয়ে যায়, ঠিক আছে? মানে যেমন এখানে উপরেরটাতে কত ছিল, এখানে 4, 4 না হয় যদি এটা 0 হইতো তাহলে এটা 0 থাকতো, 0 সাথে 16 গুণ করলে 0ই হইতো। সো আমাদের এখানে যা কিছু আসবে এটা 0ই হয়ে যাবে, তো আমরা এখানে আর মাথা ঘামাইতে যাবো না, ঠিক আছে? কোনো মাথা ঘামাই নেই, 0 এখানে আছে, তাহলে আমি এখানে 0 বসাই দিচ্ছি, শেষ। পরেরটাতে চলে যাবো, পরেরটা বীজগণিতের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস নিলাম, উপাদানটা নিলাম 1, তাহলে 1 বরাবর এখন সারিবাদ কলামবাদ করো, এই যে সারিবাদ কলামবাদ, তাহলে উপাদান কি কি থাকে 0 0 0 2, তাহলে লিখো 0 0 0 2। ওকে, তারপর তৃতীয়টা বীজগণিতের চিহ্ন কি, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরটা প্লাস, তাহলে প্লাস, উপাদান কি 1, 1 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে থাকে 0 8 0 0, তাহলে লিখো 0 8 0 0, ঠিক আছে? এখন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি হবে, ইজ ইকুয়াল টু, 0 তো কোনো ভ্যালু নেই, এটা আর লিখতেছি না, তাহলে -1 ইন্টু 0 সাথে 2 গুণ করলে 0, -0, এই যে 0 0 গুণ করলে, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, 1 আছে 1 রাখলাম, 0 সাথে 0 গুণ করলে 0, -0, এই যে 8 0 গুণ করলে 0। তাহলে ইজ ইকুয়াল টু রেজাল্ট কত আসতেছে দেখো, ইজ ইকুয়াল টু রেজাল্ট পাবো আমরা যে 0 0, এখানে 0 থাকতেছে, 0 থেকে 0 মাইনাস দিলে 0, 0 এর সাথে -1 গুণ করলে 0, ঠিক আছে? তার মানে 0, আর এখানে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, তার মানে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটার মান কত পাচ্ছি আমরা, a1 এর মান 0, শূন্য পাচ্ছি a1 এর মান। ওকে, তাহলে আমরা এবার a2 a3 নির্ণয় করি, এগুলো মুছে ফেললাম, এগুলো আর লাগবে না।
তাহলে লিখো অতএব a2 এর নির্ণায়ক মান ইজ ইকুয়াল টু, a2 বলতে কি বুঝো, এই যে প্রথম কলাম এবার সেম থাকবে মানে 411 এটা থাকবে, দ্বিতীয় কলামটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এই কলামটা বসবে অর্থাৎ 0 0 0, তৃতীয় কলামের উপাদান সেম থাকবে কত 1 0 2। হ্যাঁ, এটাকে এখন আমরা ক্যালকুলেট করব। তাহলে ইজ ইকুয়াল টু, প্রথম উপাদানের বীজগণিত চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস 4, 4 বরাবর সারি বাদ কলাম বাদ, উপাদান থাকে 0 0 0 2, তাহলে লিখো 0 0 0 2। ঠিক আছে, পরেরটা বীজগণিত চিহ্ন কি মাইনাস, যেহেতু 0 আছে আর কোনো কাজ নাই, 0 আছে 0 বসে দিছি, আর কোনো সারি বাদ কলাম বাদ দিয়ে এগুলো আর করার দরকার নেই। তারপর পরেরটা বীজগণিত চিহ্ন কি প্লাস 1, 1 বরাবর তাহলে কি হবে সারি বাদ কলাম বাদ হবে, তাই না, সারি বাদ কলাম বাদ, উপাদান থাকে কি 1 0 1 0, তাহলে লিখে দাও 1 0 1 0। সমাধান করো, তাহলে 4 ইন্টু কি হবে প্রধান কোণের উপাদান 2 0 গুণ করলে 0 মাইনাস 0 0 গুণ করলে 0, মাইনাস 0 আছে 0 কোনো ভ্যালু নেই আর লিখতেছি না ওটা, তো প্লাস দিয়ে 1 আছে 1 দিলাম, 1 0 গুণ করলে 0 মাইনাস 0, এখানেও 0 আসতেছে, ইজ ইকুয়াল টু যে 0 মানে 0 ইন্টু 4 মানে কত 0, প্লাস দিয়ে এখানেও 0 মানে 0 মানে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0 ইজ ইকুয়াল টু 0। ওকে, এটাও আমরা 0 পেলাম। এবার আমরা a3 নির্ণয় করি, তাহলে a3 কি হবে, a3 এর নির্ণায়ক মান, ওকে a3 এর নির্ণায়ক মান, এটা আবার ভাবিও না যে নির্ণায়ক চিহ্ন এমন হবে না, আমি এটা মানে দিচ্ছি যে ওকে দেখো, তাহলে a3 এর নির্ণায়ক মান কি হবে, প্রথম দুইটা কলাম সেম থাকবে মানে 411 180, তাহলে লিখো 411 180, আর পরের কলামটা চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় কলামটা এবার 0 0 0 হয়ে যাবে। এখন এটা সমাধান করলে কত হবে দেখো, সমাধান করলে প্রথম উপাদান 4 বীজগাণিতিক চিহ্ন প্লাস, তাহলে 4 বরাবর সারি বাদ কলাম বাদ, উপাদান থাকে 8 0 0 0, তাহলে লিখো 8 0 0 0। তারপর দ্বিতীয়টা বীজগাণিতিক চিহ্ন কি মাইনাস 1 আছে দিলাম, 1 বরাবর সারি বাদ কলাম বাদ, উপাদান থাকে 1 0 1 0, তাহলে লিখে দাও 1 0 1 0। তৃতীয়টার বীজগাণিতিক চিহ্ন কি প্লাস এবং উপাদান আছে 0, আর করার দরকার নেই তাহলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নিচেরটাও মুছে ফেলতেছি আমি। তাহলে আমরা a1 a2 a3 এর মান পাই যাচ্ছি, তাই না, এই দেখো 4 ইনটু প্রধান কোণ উপাদান 0 আর 8 গুণ করলে 0 মাইনাস 0 0 গুণ করলে 0, মাইনাস 1 আছে, এই যে এখানেও সেম 0 মাইনাস 0 আসতেছে, এগুলো সবাই বুঝো আশা করি। তাহলে এখানে কত আসতেছে, টোটাল করলে 0 আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে কি নির্ণয় করব, x1 x2 x3 এর মান নির্ণয় করব, তাই না। তাহলে লিখো অতএব x1 ইজ ইকুয়াল টু a1 এর নির্ণায়ক মান বাই a এর নির্ণায়ক মান, x2 ইজ ইকুয়াল টু a2 এর নির্ণায়ক মান বাই a এর নির্ণায়ক মান, x3 ইজ ইকুয়াল টু a3 এর নির্ণায়ক মান বাই a এর নির্ণায়ক মান ইজ ইকুয়াল টু, a1 এর নির্ণায়ক মান কত হবে, a1 এর নির্ণায়ক মান পাইছি আমরা এই যে 0, তাহলে 0 বাই a এর নির্ণায়ক মান পাইছি 54, তাহলে 54, প্রত্যেকটাই 0 পাইছি না, তাহলে সবগুলো 0 বাই 54, 0 বাই 54। ঠিক আছে, তাহলে 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, অ্যান্সার 0ই হয়, তাহলে প্রত্যেকটার মান আসতেছে কত 0, x1 এর মানও 0, x2 এর মানও 0, x3 এর মানও 0, তিনটাই 0 আসছে। ঠিক আছে, তাহলে চলকের মান এবার পেয়ে গেছি না, চলকের মান পেয়ে গেছি, x1 x2 x3 তিনটে চলকের মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা পর্যাপ্ত শর্ত ফেলবো, পর্যাপ্ত শর্ত দ্বারা যাচাই করব আসলে এটা সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো। হ্যাঁ, x1 ইজ ইকুয়াল টু 0, x2 ইজ ইকুয়াল টু 0, x3 ইজ ইকুয়াল টু 0 হলে, তাহলে লিখি এখন পর্যাপ্ত শর্ত যাচাই করি। ঠিক আছে, অঙ্কটা একটু বড় বাট সহজ, কঠিন কিছুই নেই। তাহলে লিখো যে পর্যাপ্ত শর্ত যাচাই করি। ওকে, তিনটা যখন স্বাধীন চলক দেওয়া থাকবে তখন পর্যাপ্ত শর্ত তোমাদের যাচাই করতে হবে কিসের মাধ্যমে জানো, হেসিয়ার নির্ণায়কের মাধ্যমে। হেসিয়ার নির্ণায়ক যদি তোমাদের এই যে হেসিয়ারের এইচ দ্বারা তোমার হেসিয়ার নির্ণায়ক বোঝায়, হ্যাঁ, হেসিয়ার নির্ণায়কের মান যদি তোমাদের গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ, তাহলে কি হবে সর্বোচ্চ মান পাবা তোমরা। ওকে, আর হেসিয়ার নির্ণায়কের মান যদি লেস দেন 0 হয় তাহলে সর্বনিম্ন। ওকে, এখানে উল্টা, সর্বোচ্চ সর্বনিম্নটা এখানে একটু উল্টা। তোমাদের এর আগের ক্লাসে শিখে আসছিলাম যে যদি গ্রেটার দেন 0 হয় তখন বলবা সর্বনিম্ন, আর যদি লেস দেন 0 হয় তখন বলবা সর্বোচ্চ।
ঠিক আছে। এই এই ক্ষেত্রে উল্টা, তৃতীয় যখন হচ্ছে তিনটে স্বাধীনচলক দেওয়া থাকবে তখন হেসিয়ান নির্ণায়কের মাধ্যমে যখন তোমাকে পর্যাপ্ত শর্ত যাচাই করা লাগবে, তখন হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্নের ক্ষেত্রে তোমার একটু জিনিসটা উল্টা, এটা মনে রাখতে হবে যে হেসিয়ান নির্ণায়কের মান যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ যদি ধনাত্মক মান পাও তাহলে সর্বোচ্চ হবে, আর যদি হেসিয়ান নির্ণায়কের মান লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ মান পাও তাহলে সর্বনিম্ন হবে। ঠিক আছে, তিনটে স্বাধীনচলকের ক্ষেত্রে এটা মনে রাখবা। তাহলে হেসিয়ান নির্ণায়ক ইজ ইকুয়াল টু আমরা আবার কি জানি বলো? তাহলে আমরা জানি আবার হেসিয়ান নির্ণায়ক is equal to function of x1 x1 function of x1 x2 তিনটা স্বাধীনচলকের ক্ষেত্রে function of x1 x3। ঠিক আছে, আচ্ছা প্রথমগুলো দেখো প্রত্যেকটারই ফাংশন অফ x1 ফাংশন অফ x1 ফাংশন অফ x1 ছিল, পরে x1 x2 x3। তাহলে দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয় নিচের সারিটা থেকে প্রত্যেকটাতে x2 ফাংশন অফ x2 ফাংশন অফ x2 হবে। ঠিক আছে, তারপর পরের গুলো হবে x1 x2 x3। তৃতীয়টাতে কি হবে? তৃতীয়টাতে ফাংশন অফ x3 শুরুর দিকেরটা ফাংশন অফ x3, তারপর একটা হচ্ছে x1 একটা x2 আর একটা x3। ঠিক আছে, সূত্র মুখস্থ করা লাগবে? লাগবে না, ইজি। ওকে, তাহলে এগুলা মান আমার দরকার, এগুলো মান আমাদের বাইর করে নিতে হবে আগে, তারপর তো আমরা বলতে পারবো যে এগুলোর মান কত, মান বসাইতে পারবো এখানে। তাহলে আমরা লিখি অতএব ফাংশন অফ প্রথমে x1 নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা ফাংশন অফ x1 বলতে আমি কি বুঝবো? আচ্ছা প্রথমে আমি y অপেক্ষকটা লিখি, বারবার তো লেখা সম্ভব না, y অপেক্ষকটা লিখলে অনেক পাতা চলে যায়, আমার বোর্ডে তো জায়গা কম। তাহলে আগে লিখি y অপেক্ষকটা, লিখো যে এখানে y is equal to 2x1 plus x1 x2 plus 4x2 এর উপর স্কয়ার plus x1 x3 plus x3 এর উপর স্কয়ার plus 2। আচ্ছা এখান থেকে আমরা নির্ণয় করব ফাংশন অফ x1 এর মান প্রথমে। ঠিক আছে, ফাংশন অফ x1 এর মান নির্ণয় করতে পারলে তারপর ওইখান থেকে আমি আবার ফাংশন অফ x1 এ যে তিনটা করে মান পাবো ফাংশন অফ x1 বের করতে পারলে, তো ফাংশন অফ x2 থেকে বের করতে পারবো এই তিনটে মান, ফাংশন অফ x3 থেকে তিনটা মান বের করতে পারবো। তার মানে প্রথম কাজ আমাদের প্রথম যে আংশিক অন্তরকরণটা সেটা নির্ণয় করা, একবার x1 এর সাপেক্ষে একবার x2 এর সাপেক্ষে একবার x3 এর সাপেক্ষে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে x1 এর সাপেক্ষে যখন বের করব তখন দেখবো কোথায় কোথায় x1 আছে। ঠিক আছে, আচ্ছা x1 দেখতেছি যে এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, তিন জায়গায় আছে। তাহলে x1 এর সাপেক্ষে করতেছি, হ্যাঁ আমরা অলরেডি একবার করছি মনে হয়, তাই না? করছি কিনা? করছি আমরা, হ্যাঁ আমি মুছে দিয়েছি তাই না, ওই যে প্রয়োজনীয় শর্তে করছি। তো যাই হোক আমি মুছে দিয়েছি এই জন্য। আচ্ছা তাহলে তো আমরা পাইছি তাই না, আগেই পাইছি, তাহলে এটা তো এইভাবে আর দেখানোর দরকার নেই, এইভাবে আর দেখানোর দরকার নেই। তাহলে তোমরা ফাংশন অফ x1 কি পাইছিলা বলো তো? ফাংশন অফ x1 ইজ ইকুয়াল টু তোমরা পাইছিলা 2 দুগুণা 4 x1, তারপর হচ্ছে এখানে x1 আছে তার মানে প্লাস x2 প্লাস x3, এটা পাইছিলাম ফাংশন অফ x1 ইজ ইকুয়াল টু, দেখো খাতায় দেখো, মানে যারা তুলছো খাতায় দেখো। ঠিক আছে, তাহলে এইটা থেকে আমরা হচ্ছে এই তিনটা মান বের করতে পারবো। তাহলে লিখো অতএব ফাংশন অফ x1 x2, অতএব ফাংশন অফ x1 x1 এটা 2, অতএব ফাংশন অফ x1 x3 তিনটা মান পাবো। আলহামদুলিল্লাহ, তিনটা মান কিভাবে বের করবো? দেখো সর্বডানে কি আছে সেটা দেখবো। ঠিক আছে, সর্বডানে আছে এখানে x1, তাহলে x1 এর সাপেক্ষে করব, কাকে করব? ফাংশন অফ x1 কে, এই যে ফাংশন অফ x1 উপরে লিখে রাখছি। তাহলে ফাংশন অফ x1 এ কোথায় কোথায় x1 আছে? এই যে এখানে আছে x1, x1 এর পাওয়ার কত? কিছু না, মানে 1 আছে, 1 থাকলে যাই সব অ্যান্সার সব কত? 4, তাহলে 4 অ্যান্সার। ঠিক আছে, মানে ফাংশন অফ x1 এর মান 4। তারপর এখানে সর্বডানে কি আছে? x2, তার আগে কি আছে? ফাংশন অফ x1, মানে ফাংশন অফ x1 কে x2 এর সাপেক্ষে আংশিক অন্তরকরণ করব। তার মানে ফাংশন অফ x1 এ x2 কোথায় আছে? এই যে এই জায়গায়, x2 এর পাওয়ার কত? কিছু নেই, মানে 1 আছে, 1 থাকলে যাই সব অ্যান্সার সব কত? কিছু নেই, তার মানে 1 আছে। এবার সর্বডানে আছে x3, তাহলে x3 কোথায় আছে দেখো, এই যে এখানে আছে, x3 এর পাওয়ার কত? কিছু নেই, মানে 1 আছে, 1 থাকলে যাই সব অ্যান্সার সব কত? কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, তাহলে উপরে তিনটা মান পাই গেলাম প্রথম সারিতে। এইবার ফাংশন অফ x2 ইজ ইকুয়াল টু কত পাইছিলাম বলো তো? ফাংশন অফ x2 ইজ ইকুয়াল টু পাইছিলাম x1 প্লাস 8x2, আর পাইনি তাই না, এটা পেয়েছিলাম। তাহলে এখান থেকে দ্বিতীয় সারির উপাদানগুলোর মান বের করতে পারবো। তাহলে লিখো অতএব ফাংশন অফ x2 x1 ফাংশন অফ x2 x2 ফাংশন অফ x2
x3 ইজ ইকুয়াল টু, এগুলোর মান পাবো। সর্বডানে কি আছে x1, তাহলে x1 কোথায় আছে দেখবো এখানে। x1 এর পাওয়ার কত, কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সব তাই অ্যান্সার, সব কত, কিছু না মানে 1, ঠিক আছে। আচ্ছা, তারপর সর্বডানে কি আছে x2, x2 কোথায় আছে দেখবো এইখানে। x2 এর পাওয়ার কত, কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সব তাই অ্যান্সার, সব কত, এই যে 8 আছে, তাহলে 8 অ্যান্সার। তারপর x3, এবার দেখবো x3 কোথায় আছে, x3 এখানে পাচ্ছি নাই, না থাকলে ওটা 0, ঠিক আছে, ক্লিয়ার, না থাকলে ওটা 0, ওকে। তারপর এখান থেকে আরো মান নির্ণয় করবো কিসের, ফাংশন অফ x3 থেকে নিচের সারির মানগুলো নির্ণয় করবো, তাহলে লিখো এবং ফাংশন অফ x3 ইজ ইকুয়াল টু, কত পাইছিলাম, ফাংশন অফ x3 পাইছিলাম হচ্ছে আমরা x1 প্লাস 2x3, ঠিক আছে, এটা পাইছিলাম। তাহলে এখান থেকে আমি কিসের মান পাবো, অতএব ফাংশন অফ x3 x1, ফাংশন অফ x3 x2, ফাংশন অফ x3 x3, এই তিনটের মান পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার সর্বডানে কি আছে x1, তাই না, x1 এই যে এখানে আছে, পাওয়ার কত, কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সব আছে, সব কত, কিছু না মানে 1। এবারে x2, x2 এখানে আছে নাই, তাহলে 0। x3, x3 এখানে আছে, পাওয়ার কত 1, কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সব অ্যান্সার, সব কত 2, তাহলে 2 অ্যান্সার। এই যে এখন এইখানে আমাদের যেই উপাদানগুলো আছে তাদের প্রত্যেকজনের মান আমরা বের করে নিচ্ছি, তাহলে উপাদানগুলোর জায়গায় মান বসাই দিয়ে নির্ণয়টা নির্ণয় করে দেখবো যে এটা গ্রেটার দেন 0 আসে না লেস দেন 0 আসে, ঠিক আছে। তাহলে লিখো অতএব হেসিয়ান নির্ণয় ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু অনেক প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে, তোমরা এখানে ক্রেমারের নিয়ম করলা, তাই না, এখানে তোমরা হেসিয়ান নির্ণয় বের করতেছো, হ্যাঁ, এখানে তোমরা আবার সর্বোচ্চ সর্বনিম্ন করতেছো, একসাথে 3-4টা প্রশ্নের অ্যান্সার করতেছো, হ্যাঁ, তোমরা অনেক কিছু শিখতে পারতেছো এই মেথডে। দেখো ফাংশন অফ x1, x1 এর মান 4, এই যে 4, তারপর 1 1, এই যে x2 এর মান 1, x3 এর মান 1, হ্যাঁ, এগুলো বুঝে নিও। দেখো তারপর ফাংশন অফ x2 x1, এই যে ফাংশন অফ x2 দিয়ে শুরু, তাই না, তার মানে 1, পরে প্রথমটা 1 হবে, পরেরটা 8, তারপরটা 0, 1, তারপর হচ্ছে 0 2, আমি সিরিয়ালি বের করছি, এই জন্য আমি সিরিয়ালি লিখতে পারতেছি এইভাবে, ওকে। তোমরা যদি ওভার প্রোডাক্ট হিসেবে বের করো তখন তোমাদের আবার গুছাই লিখতে হবে, ওকে। দেখো তাহলে আমি এখন এটা নির্ণয় করবো, ইজ ইকুয়াল টু কি হবে, বীজগাণিতিক চিহ্ন কি প্লাস, প্রথমটা তাহলে +4, ঠিক আছে, প্রথম উপাদান লিখলাম, করবো সারিবাদ কলাম বাদ, উপাদান থাকে 8002, তাহলে লিখো 8002। দ্বিতীয় উপাদান বীজগাণিতিক চিহ্ন কি মাইনাস, উপাদান কি 1 দিয়ে দিলাম, 1 বরাবর সারিবাদ কলাম বাদ, উপাদান থাকে 1012, তাহলে লিখো 1012। তৃতীয়টার বীজগাণিতিক চিহ্ন কি প্লাস, উপাদান কি 1, 1 বরাবর সারিবাদ কলাম বাদ, উপাদান থাকে 1810, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু রেজাল্ট কত হবে, দেখো 8 দুগুণা 16 মাইনাস 0 মাইনাস 1, তারপর 2 একে 2 মাইনাস 1 আর 0 গুণ করলে 0, ঠিক আছে, প্লাস আছে 1 দিলাম, 1 আর 0 গুণ করলে 0 মাইনাস 8 একে 8, হ্যাঁ, না বুঝতে পারলে জানাবো অবশ্যই। তাহলে এখানে আমি ফলাফল কত পাবো বলো, ইজ ইকুয়াল টু 464, তারপর 0 তো কোনো ভ্যালু নেই, তারপর এই 0 ভ্যালু নেই, তাহলে +2 -1, তাহলে মাইনাস 2 একে 2, -8, 0 কোনো ভ্যালু নাই, -8 আর +1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 8 একে 8, তাহলে ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 64 থেকে -10, তাই না, এই যে -8 -2 মানে -10, 64 থেকে -10 মানে হচ্ছে 54, এটা কি আসছে, এটা গ্রেটার দেন 0 আসছে, তাই না, গ্রেটার দেন 0 আসলে সর্বোচ্চ মান পাওয়া যাবে, তাহলে আমরা বলতে পারবো অতএব x1 is equal to 0, x2 is equal to 0, x3 is equal to 0 হলে কি, এই যে y অপেক্ষকটির সর্বোচ্চ মান পাওয়া যাবে, কত মান, সর্বোচ্চ মান পাওয়া যাবে, ঠিক আছে। এখন যেহেতু তোমাকে চরম মান বের করে দেখাইতে বলছে, চরম মান নির্ণয় করে বলছে, তাহলে y এ তোমার এই যে x1 x2 x3 এর মান বসাই দিতে হবে, তাহলে লিখো অতএব চরম মান, অতএব চরম মান, ঠিক আছে, y is equal to কত 2x1 এর উপর স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 এর উপর হোল স্কয়ার প্লাস x1 x3 প্লাস x3 এর উপর হোল স্কয়ার প্লাস 2 is equal to 2 into x1 এর মান কত 0,
প্লাস x1 এর মান 0 ইন্টু x2 এর মানও 0 প্লাস 4 ইন্টু x2 এর মান 0 প্লাস x1 এর মান 0 ইন্টু x3 এর মানও 0 প্লাস x3 এর মান 0 এর উপর স্কয়ার প্লাস 2। তাহলে 0 এর সাথে যে কোনো জিনিস গুণ করলে 0ই হয়, প্লাস 0 প্লাস এটাও 0 প্লাস এটাও 0 প্লাস এটাও 0 প্লাস শেষে 2 আছে 2। তাহলে সবগুলো যোগ করলে কত হয় 2। তাহলে অতএব y এর সর্বোচ্চ মান কি, y is equal to 2। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এইভাবে যদি আমাদের তিনটা স্বাধীন চলক দেওয়া থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে বললে প্রথমে আমাদের প্রয়োজনীয় শর্ত হবে প্রত্যেকটা স্বাধীন চলকের সাপেক্ষে আমরা প্রথম অন্তরকরণের মান 0 এবং তোমাদের হেসিয়ান নির্ণায়কের মান দ্বারা আমরা হচ্ছে যাচাই করব যে এটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে। হেসিয়ান নির্ণায়ক যদি হচ্ছে গ্রেটার দেন 0 হয় তাহলে সর্বোচ্চ হবে, যদি লেস দেন 0 হয় তাহলে সর্বনিম্ন হবে। আশা করি সবাই বুঝতে পারছো এবং এই টাইপের ম্যাথ আসলে অবশ্যই তোমরা করতে পারবা, আশা করি আমি এটা। ঠিক আছে, এরপরে আমরা শিখবো শর্তযুক্ত চরম মান। হ্যাঁ, যদি শর্ত দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, তোমাদের জন্য অনেক ভিভিআই। ওকে, শর্তযুক্ত চরম মান। হ্যাঁ, আমরা এটা মুছে ফেলি। লিখো শর্তযুক্ত চরম মান। ওকে, আচ্ছা, শর্তযুক্ত চরম মানের ক্ষেত্রে তোমরা একটা নোট লিখে দেখো। নোটটা হচ্ছে এমন, এইদিকে লিখি নোট। দেখো শর্তযুক্ত চরম মানের ক্ষেত্রে দুটি স্বাধীন চলক দেওয়া থাকলে ফাংশনটিকে একটি স্বাধীন চলকে রূপান্তর করে সমাধান করতে হবে। কিভাবে? আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। ঠিক আছে, আবার তো এটা লিখে রাখো জাস্ট। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন তুলি। হ্যাঁ, শর্তযুক্ত 1 নাম্বার এটা। তাহলে লিখো যে হচ্ছে z is equal to 20 minus x square plus 2y এর উপর স্কয়ার, এবং শর্ত এখানে দিছে কি, শর্ত হচ্ছে তোমার x plus y is equal to 2 দিছে। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্ন বলছে যে চরম মান নির্ণয় করো। কি বলছে? চরম মান নির্ণয় করো। কিভাবে করবা? এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে তোমাদের এই যে প্রশ্নে বলে নোটে বলে দেওয়া হয়েছে শর্তযুক্ত চরম মানের ক্ষেত্রে দুটি স্বাধীন চলক দেওয়া থাকলে, যেমন এখানে দুটি স্বাধীন চলক একটা x একটা y দেওয়া আছে, তাহলে বলছে ফাংশনটিকে একটি স্বাধীন চলকে রূপান্তর করে নিতে হবে। একটি স্বাধীন চলকে কিভাবে রূপান্তর করবো ভাইয়া, প্রশ্ন আসতে পারে। এই যে তোমাদের যে শর্তটা দেওয়া আছে, শর্তটা থেকে তোমরা একটা চলক, যে কোনো একটা চলক বাম দিকে রাখবা আর বাকি সবকিছু ডান দিকে নিয়ে যাবা। ঠিক আছে, সমান চিহ্নের। তাহলে আমি আগে প্রথমে এই কাজটা করি। তাহলে লিখো যে এটা দেওয়া আছে লিখে এটা লিখবা, তাই না? তারপরে লিখবা যে শর্ত মতে কি, এই যে x plus y is equal to 2। ঠিক আছে, আমি ধরো এখান থেকে শুধুমাত্র x টাকে বাম দিকে রাখবো, তুমি চাইলে y টাকেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা চলককে বাম দিকে রাখবা।
বাকিগুলো সবগুলো ডান দিকে পার করে দিবা। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, 2 ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে, মাইনাস ওয়াই। ঠিক আছে, এইটাকে এখন 1 নম্বর সমীকরণ নাম দিবা। ওকে, এরপর কি করবা, এরপরে এই জেড অপেক্ষকটা যে তোমাদের আছে, এই জেড অপেক্ষকে x ইজ ইকুয়াল টু এটা বসাই দিবা। ঠিক আছে, তাহলে লিখো যে জেড অপেক্ষকে x ইজ ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই বসিয়ে পাই। ঠিক আছে, প্রত্যেকটা শর্ত এইভাবে গুছাই নিবে। প্রথমে যে কোনো একটা শর্ত যদি দেওয়া থাকে, একটা স্বাধীন চলক বাম দিকে রাখবা, বাকি সবকিছু ডান দিকে নিয়ে যাবে। যাই থাকুক সবকিছু ডান দিকে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর এই যে চলকটা বাম দিকে থাকবে, এই চলকটার মান মূল যে অপেক্ষকটা আছে সেটাতে বসাই দিবা। ঠিক আছে, মূল অপেক্ষক এখানে জেড, তাহলে জেডে বসাই দিচ্ছি। দেখো জেড ইজ ইকুয়াল টু কত আছে, 20 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু 20 মাইনাস এই যে এক্স এর জায়গায় এবার মানটা বসাবো কত, 2 মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু 20 থাকলো মাইনাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এটা সূত্র জানি, কি সূত্র জানি, এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি না, সবাই জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় কি আছে, এখানে 2 আছে, তাহলে এখানে সূত্রের মধ্যে আমরা a স্কোয়ার পাইছি মানে 2 স্কোয়ার পাবো। 2 স্কোয়ার মানে কত ভাইয়া, 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, 2 2 4। এই যে সামনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমি ব্র্যাকেটটা রাখতেছি। ঠিক আছে, মাইনাস চিহ্ন থাকলে অবভিয়াসলি ব্র্যাকেট নিবা, কারণ এখানে চিহ্নের পরিবর্তন হয় মাইনাস চিহ্ন থাকলে। আর যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কোনো ঝামেলাই ছিল না, ব্র্যাকেট নেও না নেও কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ভুল যাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই। আর মাইনাস থাকলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে এখানে। তো যখন দেখবা যে একটা রাশি আলাদাভাবে গুণ মানে তোমার পুরোটার উপর মাইনাস চিহ্নটা আছে, তখন তুমি সামনে যখন এটাকে সূত্র অ্যাপ্লাই করো বা যা কিছু করো, সামনে মাইনাস চিহ্নটা রাখে ব্র্যাকেট নিবে একটা। আচ্ছা, এর উপর স্কয়ার করলাম মাইনাস 2ab, তাহলে মাইনাস হবে প্রথমে, তারপর 2, a বলতে কত 2, তাহলে 2 আর 2 এর 4 বানাই দাও। ঠিক আছে, a তারপর হচ্ছে b হইলো, b কি, b হচ্ছে y, তাহলে 4y। তারপর কি আছে, প্লাস b স্কয়ার, b এর জায়গায় কি আছে y, তাহলে প্লাস y স্কয়ার। ঠিক আছে, এটুকুর কাজ শেষ। তারপর আছে কি, প্লাস 2y আছে, স্কয়ার আছে দিলাম। আচ্ছা, ইজ ইকুয়াল টু 20, এইবার মাইনাস দ্বারা গুণ করো। দেখো এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস 4, আবার মাইনাস মাইনাসে প্লাস 4y, আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y স্কয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে কি লিখতে পারবো, ইজ ইকুয়াল টু লিখতে পারবো, দেখো স্থির মানে যে 20, 20 থেকে 4 বাদ, তাহলে থাকে হচ্ছে 16। ঠিক আছে, তারপর প্লাস 4y, y যুক্ত চলে একটাই আছে, তাহলে প্লাস 4y দিলাম। তারপর এই যে 2y স্কয়ার থেকে একটা y স্কয়ার বাদ, তাহলে থাকে প্লাস y স্কয়ার, একটা y স্কয়ার থাকে। ঠিক আছে, এটা কার অপেক্ষক, এখন এটা জেড এর অপেক্ষক। এই যে দেখো এখন একটা স্বাধীন চলকে রূপান্তর হয়েছে কিনা দেখো তো, এখন স্বাধীন চলক কয়টা, একটা, শুধুমাত্র y। ঠিক আছে, এই কাজটাই করতে বলছে যে একটি স্বাধীন চলকে রূপান্তর করে সমাধান করতে লাগবে। এখন তোমরা জানো এখন কি করতে হবে, চরম মান নির্ণয়ে এখন প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, এগুলো সবকিছু তোমরা জানো, তাই না? এখন ইজি, এখন আগামী দিন যে ক্লাসটা করছিলে ওইটা করলে এখন তোমরা নির্ণয় করতে পারবা। এখন অধীন চলক জেড, স্বাধীন চলক ওয়াই, তাহলে প্রয়োজনীয় শর্ত কি বলো, তাহলে লিখো প্রয়োজনীয় শর্ত মতে। প্রয়োজনীয় শর্ত মতে কি হবে, আমরা জানি প্রথম অন্তরকলনের মান মানে ডি বাই ডি, ডি বাই ডি কখন আসবে আর ডেল কখন আসবে, প্রশ্ন তোমরা এটা করতে পারো। যখন একটা স্বাধীন চলক থাকবে তখন ডি, যখন একের অধিক স্বাধীন চলক থাকবে তখন হচ্ছে ডেল। ঠিক আছে, তাহলে একটা স্বাধীন চলক আছে এখানে, তাহলে ডি, তাহলে ডি বাই ডি স্বাধীন চলককে ওয়াই, হ্যাঁ তাহলে ওয়াই হচ্ছে নিচে, আর অধীন চলককে জেড, তাহলে জেড হচ্ছে উপরে, ইজ ইকুয়াল টু 0, এটা প্রয়োজনীয় শর্ত। ঠিক আছে, তাহলে এখন আমি অন্তর্কলন করবো, তাহলে ডি বাই ডি ওয়াই, জেড এর মান বসাই দাও। জেড এর মান হচ্ছে 16 প্লাস 4y প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি আছে 0, তাহলে 0 বসাই দাও। কার সাপেক্ষে করতেছো, ওয়াই এর সাপেক্ষে, 16 এর সাথে ওয়াই আছে 9, তাহলে এটা ধ্রুবক, ধ্রুবক হইলে এর মান 0। প্লাস আছে, প্লাস দিলেও চলে না দিলেও চলে, সমস্যা নেই। ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার কত, কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সহ তাই অ্যান্সার, সহ কত 4, তাহলে 4 অ্যান্সার। আবার প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই আছে, ওয়াই এর উপর পাওয়ার কত 2, 2 থাকলে পাওয়ার এবং সহগ গুণ করে দিব, পাওয়ার কত 2, সহগে কত কিছু না মানে 1 আছে, 2 আর 1 2, মেন চলক ওয়াই, পাওয়ার থেকে একবার দিলে 1 থাকে, মানে 2 থেকে একবার দিলে 1 থাকে, 1 লিখে দেখাইতে হয় না, ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা এখান থেকে চলকের মান নির্ণয় করবো প্রয়োজনীয় শর্ত দ্বারা। চলক একটাই আছে y, তাহলে 2y এটা বাম দিকে রাখলাম, 4টা পাশে নিয়ে গেলে -4 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু y এর মান নির্ণয় করবো তাহলে শুধুমাত্র y রাখবো, ইজ ইকুয়াল টু -4/2। এই পাশে গুণ অবস্থা ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে, তাহলে অতএব y ইজ ইকুয়াল টু -2, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রয়োজনীয় শর্ত দিয়ে চলকের মান পেয়ে গেছি, এখন পর্যাপ্ত শর্ত যাচাই করি। তাহলে লিখো পর্যাপ্ত শর্ত যাচাই করি। পর্যাপ্ত শর্ত কি জানি আমরা? দ্বিতীয় অন্তরকরণের মান নির্ণয় করতে হবে, এরপর আমরা ওটার মানের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, তাই না? দ্বিতীয় অন্তরকরণ বলতে কি বুঝবো? এই যে স্কয়ার থাকবে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডি বাই ডি স্বাধীন চলক y এর সাপেক্ষে প্রথম অন্তরকরণকে করব। প্রথম অন্তরকরণ কি? যে dz বাই dy। তাহলে লিখো dz বাই dy ইজ ইকুয়াল টু ডি বাই ডিওয়াই। dz বাই dy এর মান কত পাইছি? এই যে মান বসায় এই যে প্রথমে যে ফলাফলটা পাইছি 4 প্লাস 2y, তাহলে লিখো 4 প্লাস 2y ইজ ইকুয়াল টু y এর সাপেক্ষে করতেছি, 4 এর সাথে y নেই তাহলে এটা 0, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ না দিলেও চলে। y এর সাপেক্ষে করতেছি, y আছে, y এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 1 থাকলে যাই সহ অ্যান্সার সহ কত 2, তাহলে 2 অ্যান্সার। তাহলে এটা কি আসে? অবশ্যই গ্রেটার দেন 0, ধনাত্মক মান যেহেতু, তাহলে 0 থেকে বড় মান। ঠিক আছে, 0 থেকে বড় মান হলে কি হয় ভাইয়া? একটা স্বাধীন চলকের ক্ষেত্রে আমরা জানি যে গ্রেটার দেন যদি হয় তাহলে সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে লিখো অতএব ডি স্কয়ার জেড বাই ডি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 2 গ্রেটার দেন 0 হওয়ায় কি হবে? এই যে জেড অপেক্ষকটা কি মান পাওয়া যাবে? সর্বনিম্ন মান পাওয়া যাবে। অপেক্ষকটির সর্বনিম্ন মান পাওয়া যাবে। ঠিক আছে, এখন সর্বনিম্ন মানটাও তুমি দেখা দিতে হবে আর কি, যে সর্বনিম্ন মান চাই। তাহলে তুমি এখন বলবা যে অতএব সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান বলে যেটাই বসাই দিবা, এই যে যেটা এই অপেক্ষকটাতে বসাই দিবা। ঠিক আছে, সরি ওইটাতে না, ওটা তো এক্স এর মান। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে একটা মান, হ্যাঁ এটাতেই মান বসাইতে হবে। আমরা একটা মান পাইছি, ওয়াই এর মান পাইছি, তাই না? তাহলে এখন আমরা কি করবো জানো? ওয়াই এর মান এই যে 1 নম্বর সমীকরণে বসাই দিব। আমি এটা বলছি, এটা এত দূর আসার পর এরপরে লিখবা, এখানে লিখবা এই যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y এর মান বসাই, y এর মান 1 নং সমীকরণটা কি? x is equal to 2 minus y is equal to 2 minus y এর মান কত? -2, তাহলে ব্র্যাকেটে -2। ঠিক আছে, তাহলে is equal to 2 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2 is equal to 4। তাহলে x এর মান 4 এবং y এর মান 2। ঠিক আছে, তাহলে লিখো যে অতএব সর্বনিম্ন মান পাওয়া যাবে বলছি, তাই না? তাহলে লিখো সর্বনিম্ন মান z is equal to 20 minus x এর উপর স্কয়ার প্লাস 2y স্কয়ার is equal to 20 minus x এর মান কত হয়েছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু y এর মান কত? -2 এর উপর স্কয়ার is equal to 20 minus 4 4 কত হয় 16 প্লাস মাইনাসটা যেটা আছে এটা হচ্ছে স্কয়ার থাকার কারণে, জোড় সংখ্যা পাওয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 is equal to 20 আর 8 যোগ করলে কত হয়? 28 মাইনাস 16 is equal to 2 1 12। ঠিক আছে, অতএব সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান 12, এটাই অ্যান্সার। সর্বনিম্ন মান বা চরম মান যাই বলো। ওকে, তাহলে শর্তযুক্ত চরম মান তোমরা এখন থেকে নির্ণয় করতে পারবে কিনা? অবশ্যই পারবে আশা করি। এরপর আছে তোমাদের ল্যাগ্রেঞ্জ অপেক্ষক। ল্যাগ্রেঞ্জ হচ্ছে তোমার অপেক্ষকের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এর আগের সালে আসছিল, সো এবার আসার কোনো সম্ভাবনা নাই আশা করা যায়, সো আমরা এটা স্কিপ করব। ওকে, এটা স্কিপ করতেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমাদের ইউলারের তত্ত্বে। ওকে, এবার চলে যাবো ইউলারের তত্ত্বে। এটা আশা করি সবাই বুঝছো, আমি মুছে ফেলতেছি। আমরা এবার ইউলারের তত্ত্বে চলে যাই।
লিখো ইউলারের তত্ত্ব। ইউলার বা ইউলারের তত্ত্ব। ইউলারের তত্ত্ব থেকে বেস্টিকে তো তোমাদের কপ ডগলাস অপেক্ষক আসছিল, তাই না? কপ ডগলাস অপেক্ষক আমরা কোনটাকে বলি বলতো? এই যে ইউলারের অপেক্ষকে যেটা আমরা করতেছি, যেটাকে নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, তোমাদের ইউলারের তত্ত্ব সিদ্ধ হয় কিনা, যে অপেক্ষক গুলাকে নিয়ে কাজ করবো, এই যে কিউ ইজ ইকুয়াল টু কত, এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা, ঠিক আছে? এই জাতীয়, হ্যাঁ, এইগুলোকে ক্রপ ডগলাস অপেক্ষক বলে। কিউ ইজ ইকুয়াল টু এ এল আলফা কে বিটা, হ্যাঁ, এরকম থাকতে পারে। কিউ ইজ ইকুয়াল টু এ, ধরো এল এর উপর দেওয়া আছে ওয়ান মাইনাস আলফা, কে এর উপর হচ্ছে শুধুমাত্র আলফা, এইভাবেও থাকতে পারে। কিউ ইজ ইকুয়াল টু এ এল বিটা, তারপর হচ্ছে কে হচ্ছে ওয়ান মাইনাস বিটা, ঠিক আছে? এগুলো সবগুলোই ক্রপ ডগলাস অপেক্ষক। ওকে, তো তোমাদের এটা বেস্টিকে আসছিল প্রশ্ন, কিন্তু ওই যে সিএস থেকে হচ্ছে কিভাবে ক্রপ ডগলাস অপেক্ষক নির্ণয় করতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে এটা একটা সহজ মানে প্রশ্ন ছিল। এই মেজ রিলেটেড যে কোনো যদি টপিক তোমরা হচ্ছে মানে অ্যান্সার করতে পারো, তখন তোমাদের সুবিধাটা কোথায় জানো? তখন তোমাদের হচ্ছে দেখা যায় যে আহ, মানে মার্ক কাটার জায়গা পায় না। তুমি যদি একটা ব্যাখ্যামূলক প্রশ্ন অ্যান্সার করো, সেক্ষেত্রে টিচার চাইলে, মন যদি চায়, তুমি যতই ভালো লিখো, তারপর যদি মন চায়, টিচার যদি মনে করে যে তুমি হচ্ছে মানে 10-এ 6 পাওয়ার উপযুক্ত, তাহলে তোমাকে 6 দিয়ে দিবে, ঠিক আছে? বা 10-এ 10 কখনো দিবে না অত সহজে। যদি সর্বোচ্চ মান নাম্বার দেয়, তবুও 8 দিবে, 9 দিবে, তাও 10 দিবে না, ঠিক আছে? আর ম্যাথ রিলেটেড যেগুলো জিনিস, সেগুলো যদি তুমি অ্যান্সার করো, সেই ক্ষেত্রে টিচার তোমাকে মার্ক কাটার জায়গায় পাবে না, যদি তোমার অ্যান্সার ঠিক থাকে, ঠিক আছে? এবং যদি সবকিছু ঠিক থাকে, এবং মানে মার্ক যে কাটবে এটার কোনো জায়গায় থাকবে না, ঠিক আছে? যেমন এই টপিকটা ছিল তোমাদের, এখানে 8 মার্ক ছিল, হ্যাঁ, মানে ক নম্বরে একটা প্রশ্ন ছিল, সিএস কাকে বলে, মেবি উপেক্ষক কাকে বলে, হ্যাঁ, ওটা যদি নাও পারো, তারপর যদি খটা যদি খালি দিয়ে আসো, তাতেই 8 মার্ক, ঠিক আছে? তোমার কাটতে জায়গা পাইতো না। তো আশা করি তোমরা অনেকে দিছো এটা, এবং সবার ঠিক আছে আশা করি। এটা সহজ ছিল, ইজি ছিল, হ্যাঁ। তোমাদের বিকল্প স্থিতিস্থাপকতার মান যদি দুইটা জানা থাকতো, এবং সেটাতে হচ্ছে তোমার এই যে রো, এটার মান 0 ধরে, যদি এই যে তোমাদের সিএস অপেক্ষকের যে বিকল্প স্থিতিস্থাপকতা আছে, সেখানে যদি এটার মান 0 ধরা হয়, তখন তোমার কপ ডগলাস এবং সিএস এর হচ্ছে উৎপাদন অপেক্ষকের যে বিকল্প স্থিতিস্থাপকতা, দুইটাই হচ্ছে সমান হয়ে যায়, হ্যাঁ। এইটার মাধ্যমে তোমার হচ্ছে সিএস থেকে কপ ডগলাস অপেক্ষক পাওয়া যায়, ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে ওটা ভালোভাবে দিছো। তো যেটা পাস হয়ে গেছে পাস, তারপর আমি একটু করে বলতেছি আর কি তোমাদের, মানে কি বলবো, ভুল ভ্রান্তি সম্পর্কে একটু কথা বলতে হয়, ঠিক আছে? তাহলে দেখা যায় যে পরবর্তীতে এইসব ভুল হয় না। তাহলে আমরা ম্যাথ 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 সাবজেক্ট যেহেতু আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, এখন তো সবকিছুই ম্যাথ, এখানে তো তথ্যভিত্তিক কিছু নাই। তথ্যভিত্তিক আসবে তোমাদের, তথ্যভিত্তিক যেগুলো আসবে ওগুলো আমরা স্কিপ করব, ঠিক আছে? আমরা স্কিপ করব। যদি একান্তই না পারি, তখন তথ্য ওগুলা দিতে যাব, হ্যাঁ। যেমন বিভিন্ন কিছু পার্থক্য চাইবে, ওই তথ্যগুলা আমরা ওগুলো স্কিপ করবো, আমরা ম্যাথ রিলেটেড জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবো যদি পারি। তাহলে দেখা যাবে যে তোমাকে টিচার ফুল মার্ক দিতে বাধ্য থাকবে, হ্যাঁ, এতে রেজাল্ট ভালো হবে। ওকে, ইউলারের তত্ত্ব। ইউলারের তত্ত্ব কি? ইউলারের তত্ত্বে তোমরা হচ্ছে সরাসরি এটা মনে রাখবা যে এম পি এল ইন্টু এল, তারপর হচ্ছে প্লাস এম পি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু তোমার কি হবে, এন কিউ হবে, ঠিক আছে? যদি হয়, এই শর্তটা যদি মানে চলতে পারে, তাহলে তোমরা বলবা যে যে কোনো একটা অপেক্ষক কি ইউলারের তত্ত্বকে সিদ্ধ করছে বা করবে, ঠিক আছে? এটা তোমরা বলতে পারবা। যদি এটা না মানে, যদি এটা বাম পক্ষ ডান পক্ষ যদি না মিলে, তাহলে সিদ্ধ করবে না, ঠিক আছে? আচ্ছা, এমপিএল কি, প্রান্তিক তোমার হচ্ছে মান আর কি, কোথায়, হ্যাঁ, এল এর সাপেক্ষে প্রান্তিক মান, কে এর সাপেক্ষে প্রান্তিক মান। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি, তোমরা আরো ভালো বুঝবা। তাহলে আমি 1 নাম্বার নিচ্ছি, এটার ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু ধরো এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা, এটা নিলাম। ওকে, তাহলে তোমাকে প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে যে ইউলারের তত্ত্বকে সিদ্ধ করবে কি না, ঠিক আছে? ইউলারের তত্ত্ব বা অনেকে ওয়েলারের তত্ত্ব বলে,
ইউলারের তত্ত্বকে সিদ্ধ করবে কি না প্রমাণ করো। ওকে, এরকম প্রশ্ন দিতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবা? তাহলে অ্যান্সার প্রথমেই করবা যে ইউলারের তত্ত্বকে কিউ অপেক্ষকটি সিদ্ধ করবে যদি, ওই যে শর্তটা লিখবা, শর্তটা কি? শর্তটা হচ্ছে এমপি এল ইন্টু এল প্লাস এমপি কে ইন্টু কে ইজ ইকুয়াল টু এন কিউ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে এই এন এর মানটা কত, ঠিক আছে, এইটা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে মাত্রা যাচাই করতে লাগবে। এই এনটা কি? এনটা হচ্ছে তোমাদের মাত্রা। ওকে, আচ্ছা, মাত্রা যাচাই করার জন্য আমরা কি করব? আমরা লিখি যে রুবেল ইসলাম ধন্যবাদ জানাইছে, কিসের জন্য ধন্যবাদ জানাইলা বুঝিনি। আচ্ছা, যাই হোক, আমরা কি বলবো? আমরা মাত্রা যাচাই করবো, তাই না? তাহলে লিখো প্রথমে মাত্রা যাচাই করি। কিভাবে মাত্রা যাচাই করবো বলো? মাত্রা যাচাই করতে গেলে এই যে এখানে প্রত্যেক স্বাধীন চলকের সাথে ল্যামডা দ্বারা গুণ করতে লাগবে। ঠিক আছে, ল্যামডা দ্বারা মাত্রা যাচাই করতে হয়। তাহলে তোমরা ভাষাটা একেবারে লিখো যে হচ্ছে প্রত্যেক স্বাধীন চলকের সাথে, এটাকে ল্যামডা বলে, ল্যামডা দ্বারা গুণ করে মাত্রা যাচাই করি। ঠিক আছে, তাহলে ল্যামডা দ্বারা গুণ করলে কি পাবো বলো? তাহলে এই যে এ আছে, এই যে কিউ নেওয়ার দরকার নেই, শুধুমাত্র ডান পাশের অংশটা নেব। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ডান পাশের অংশে কে আছে? এ আছে, রাখলাম। এ কিন্তু তোমাদের স্বাধীন চলক না। স্বাধীন চলক এখানে কে কে বলতো? ক্যাপিটাল আর লেবার, লেবারের এল আর ক্যাপিটালের কে। ঠিক আছে, এই দুটো স্বাধীন চলক। তো স্বাধীন চলক এল এর সাথে একবার কি করবো? ল্যামডা গুণ করবো। তাহলে ল্যামডা এল, ঠিক আছে, গুণ করলাম। তাহলে এল এর উপর কত ছিল? পাওয়ারে আলফা ছিল। এবার তাহলে ল্যামডা যেহেতু এল এর সাথে গুণ করছি, তাহলে এদের উপর পাওয়ারে থাকবে আলফা। তারপর কে এর সাথেও কি ল্যামডা গুণ করতেছি, তাহলে ল্যামডা কে, এর উপর পাওয়ার কি ছিল? 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা থাকলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এ, এই যে ভাঙে লিখি, এটা ভাঙে লিখলে ল্যামডা এর উপর পাওয়ার আলফা একবার, আবার এল এর উপর পাওয়ার আলফা একবার, ভাঙে লিখলাম। তারপর আবার এখানে ল্যামডা এর উপর পাওয়ার একবার কি? 1 মাইনাস আলফা, আবার কে এর উপর একবার পাওয়ার 1 মাইনাস আলফা। এটা জাস্ট ভাঙে লিখতেছি, আর কিছু না। তাহলে ইজ ইকুয়াল টু, এ তো আছে, এ রাখলাম, তারপর ল্যামডা আছে, ল্যামডা রাখলাম। ল্যামডা রাখছি, দেখো ল্যামডা একটা নাই, একটা দুইটা, দুই জায়গায় ল্যামডা আছে। তাহলে এরা পরস্পর কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে কিন্তু। তাহলে গুণ অবস্থা থাকলে আমরা জানি একই চলকের পাওয়ার গুলো যোগ হয়। তাহলে ল্যামডা, এটাও ল্যামডা, এটাও ল্যামডা, দুইটাই তো একই চলক। তাহলে এদের পাওয়ার কি কি আছে? এখানে আছে আলফা, আর এখানে আছে 1 মাইনাস আলফা, যোগ হয়ে গেলে কি হবে? প্লাস 1 মাইনাস আলফা। হ্যাঁ, যোগ করে দিলাম পাওয়ার গুলা। তাহলে এই ল্যামডা এই ল্যামডা দুটো নেওয়া শেষ। তাহলে এল থাকতেছে, এল এর উপর আলফা, আর কে থাকতেছে? কে এর উপর 1 মাইনাস আলফা। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? প্রথমেই ল্যামডাটা লিখি, ল্যামডা, ল্যামডার উপর পাওয়ার কি? যে প্লাস আলফা মাইনাস আলফা কাটে যাবে, তাই না? তাহলে পাওয়ার থাকে 1, 1 পাওয়ার না দিলেও বোঝা যায় তার উপর পাওয়ার 1 আছে। তারপরে এ লিখো, এ এল আলফা কে 1 মাইনাস আলফা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে এই যে এ এল আলফা কে 1 মাইনাস আলফা, এই যে ল্যামডাটা বাদ দিয়ে পরের অংশটা, এটা আগের অংশের সাথে ম্যাচ করছে কিনা দেখো, দেখো করছে, একই তো। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি? কিউ। তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারবো ল্যামডা কিউ, এটার মান কিউ বসাই দিলাম। ঠিক আছে, এখন ল্যামডা এর উপর পাওয়ার, মানে ল্যামডা গুণ করছি না স্বাধীন চলক গুলোর সাথে, তাহলে ল্যামডা এর উপর পাওয়ার যেটা থাকবে তত মাত্রা সমজাতীয় হবে অপেক্ষকটা। এর উপর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে,
তার মানে এই যে আমরা অপেক্ষকটা পাইছি কিউ অপেক্ষকটা, এটা হচ্ছে তোমার একমাত্রার সমজাতীয় হবে। তাহলে লিখো অতএব কিউ অপেক্ষকটি একমাত্রার বা একক মাত্রার সমজাতীয়। ঠিক আছে, তোমাদের জাস্ট এরকম একটা অপেক্ষক দিয়ে বলতে পারে যে মাত্রা যাচাই করো খ বিভাগের জন্য, শুধুমাত্র বলতে পারে যে মাত্রা যাচাই করো। তাহলে মাত্রা যাচাই করতে গেলে তুমি এইটুকু অ্যান্সার করবে, এইটুক এখান থেকে শেষ পর্যন্ত। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আর যদি ইউলারের তথ্য যাচাই করতে বলে তখন তো পুরোটাই অ্যান্সার করবে, এখনো বাকি আছে। আচ্ছা, মাত্রা যাচাই করলাম, মাত্রা যাচাই করে এখন কি বুঝতে পারলাম, যেহেতু এখানে ল্যামডা এর পাওয়ার কি, যেহেতু এটা একক মাত্রা মানে এক মাত্রা সমজাতীয়, তাহলে এখানে n এর মান কত, n এর মান 1। ঠিক আছে, তাহলে n এর মান কত, n এর মান 1। তাহলে তুমি এখন লিখো যে বাম পক্ষ, এখন আমরা প্রমাণ করব বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি, বাম পক্ষে আছে এইটুকু অংশ, তাহলে লিখো এম পি এল ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু কে। এটাকে আমি কিভাবে লিখতে পারি বলতো, এমপিএল মানে এল এর সাপেক্ষে আংশিক অন্তরকরণ, যেহেতু স্বাধীন চলক দুইটা এই জন্য আংশিক অন্তরকরণ। আচ্ছা, আংশিক অন্তরকরণ বলতে আমাদের ডেল বাই ডেল নিয়ে আসতে হবে। কার সাপেক্ষে করতেছি, যে এল এর সাপেক্ষে, তাহলে নিচে বসবে এল। কাকে করতেছি, এমপিএল কে, এমপিএল কার সাপেক্ষে করতেছি, আমি এই যে কিউ কে করতেছি, কিউ, তাহলে উপরে কিউ বসবে। ঠিক আছে, তাহলে ডেল কিউ বাই ডেল এল, ওকে, ইনটু এল, আবার প্লাস সেম ভাবে এখানে ডেল কিউ বাই কি হবে, কে এর সাপেক্ষে যেহেতু করতেছি তাহলে নিচে কে বসবে ডেল এর সাথে, ইনটু কে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল এল, কিউ এর মান বসাই দাও, এই যে কিউ, কিউ এর মান বসাই দাও, কিউ এর মান কি, এই যে এটা, তাহলে কিউ এর মান বসাচ্ছি এ এল আলফা কে 1 মাইনাস আলফা। ঠিক আছে, প্লাস আছে, সরি সাথে এল গুণ অবস্থায় আছে, তাহলে ইনটু এল, আবার প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, ডেল বাই ডেল কে, আবার কিউ এর মান বসাই দাও, কিউ এর মান কত, এ এল আলফা কে 1 মাইনাস আলফা, এর সাথে কে গুণ অবস্থায় আছে, তাহলে ইনটু কে, ইজ ইকুয়াল টু কার সাপেক্ষে করতেছি, আংশিক অন্তরকলন এল এর সাপেক্ষে। তাহলে এল কোথায় আছে দেখতে হবে, এই যে এল এখানে আছে, এল এর পাওয়ার কি আলফা, পাওয়ার বাদ দিয়ে যা কিছু আছে সবগুলো কি সহগ, পাওয়ার বাদ দিয়ে কি আছে, এ কে 1 মাইনাস আলফা, এগুলো সব সহগ। এখন হ্যাঁ, যেহেতু এল এর সাপেক্ষে করতেছি এল এ যাবো, এল এর উপর পাওয়ার কি আছে আলফা, তাহলে আলফা বাদ দিয়ে বা এল এল আলফা বাদ দিয়ে এল এর সাথে যা কিছু গুণ অবস্থায় আছে সেগুলো সহগ, সহগ কি এ কে 1 মাইনাস আলফা। আমরা যখন অন্তর্গণ করি তখন কি হয়, পাওয়ার আর সহগ গুণ হয়ে যায়, পাওয়ারে আছে আলফা, সহগ হচ্ছে এ কে 1 মাইনাস আলফা, তাহলে গুণ করে দিলে কি হবে, প্রথমে পাওয়ারটা লিখো আলফা, সহগ গুলো লিখো এখন এ, তারপর কে 1 মাইনাস আলফা, তারপর কি হয় মেইন চলক বসে, মেইন চলক কি, যেহেতু এখানে এল আছে তাহলে এল হচ্ছে মেইন চলক বসলাম। তারপর কি হয়, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যায়, এই যে মেইন চলক এল, এল এর পাওয়ার হচ্ছে আলফা, আলফা থেকে তাহলে কি হয়ে যাবে, এক বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, জটিল লাগলে অবশ্যই জানাবা। তারপর ইনটু আবার এল আছে, তাহলে ইনটু এল লিখে দিলাম, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। এইবার কার সাপেক্ষে করতেছি, কে এর সাপেক্ষে, নিচে কে আছে, তাহলে কে এর উপর পাওয়ার কত আছে সেটা দেখি, কে এর উপর পাওয়ার আছে 1 মাইনাস আলফা, যদি পাওয়ার ওটা হয় সহগ কি, সহগ হচ্ছে এই যে কে 1 মাইনাস আলফা বাদ দিয়ে যা কিছু আছে, কি আছে এ এল আলফা, তাহলে প্রথমে কি হবে, পাওয়ার আর গুণ হয়ে যাবে, পাওয়ারে কি আছে 1 মাইনাস আলফা, সহগে আছে এ এল আলফা, গুণ হয়ে গেল। এরপর কি হবে, মেন চলক এই যে কে বসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, পাওয়ারে কি আছে 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা এর থেকে আরো এক বিয়োগ হবে, ইনটু কে আছে, তাহলে ইনটু কে বসাই দিলাম। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারতেছো। তাহলে ইজ ইকুয়াল টু, এবার কি করব, এবার আমরা গোছাই নিব জিনিসগুলা। ঠিক আছে, কিভাবে গোছাবো, প্রথমে আছে এ, হ্যাঁ, তারপর আছে এল, তারপর আছে কে। আমরা এই যে আলফাটা সামনেই রাখি, এই যে আলফাটা সামনে রাখলাম, তারপর প্রথমে এ রাখবো, এ রাখলাম, তারপরে আছে এল, তাহলে এল নিয়ে আসবো, এই যে এল নিলাম। ঠিক আছে, এল কোথায় কোথায় আছে, যে এখানে একটা এল, এখানে একটা এল, ওকে, এল এর পাওয়ার এখানে কত আলফা মাইনাস 1, আর এখানে কিছু না মানে 1 আছে। আমরা জানি গুণের সময় একই চলকের পাওয়ার গুলো যোগ হয়, এই যে এরা দুজন পরস্পর কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, পাওয়ারে আছে আলফা মাইনাস 1, আর এখানে কিছু না মানে 1 আছে, তাহলে প্লাস 1। ঠিক আছে, এরপরে কি আছে, এল এর পর আছে কে, তাহলে কে নিই, কে কয়টা আছে, কে হচ্ছে একটাই আছে, তাহলে ওর উপর পাওয়ার কি আছে 1 মাইনাস আলফা, সেটা দিয়ে দিলাম, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, প্রথমে হচ্ছে 1 মাইনাস আলফাটা লিখি। এরপর
আবার এটা আকারে সাজাবো। প্রথমে এ, এই যে এ আছে একটা, লিখে দিলাম। তারপরে এল, এল কয়টা আছে? এল একটাই আছে, তাই না? এল একটাই আছে, তাহলে এল এর উপর আলফা আছে দিয়ে দিলাম। এরপর কে, কে কয়টা আছে? কে দুইটা আছে। এর উপর পাওয়ার আছে কি, এই যে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটে দাও, তাহলে থাকে শুধু মাইনাস আলফা, তাই না? এই যে মাইনাস আলফা, আর এর এটা কি গুণ অবস্থায় আছে, এরও পাওয়ার কিছু মানে ওয়ান আছে, তাহলে এর ওয়ানটা প্লাস অবস্থায় চলে যাবে, প্লাস ওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে ইজ ইকুয়াল টু, এখন আমরা কি করব, এখন আমরা এই যে লিখতে পারি আলফা, এ থাকলো, এল থাকলো, যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটে গেলে শুধুমাত্র আলফা থাকে, কে ওয়ান মাইনাস আলফা আছে রাখলাম, প্লাস আছে রাখলাম, ওয়ান মাইনাস আলফা রাখলাম, এ এল আলফা, তারপর এই যে কে, ওয়ানটা যদি সামনে লিখো তাহলে ওয়ান, আর মাইনাস আলফাটা যদি পরে লিখো তাহলে মাইনাস আলফা, ওয়ান মাইনাস আলফা। ঠিক আছে, এভাবে লেখা যায়। ওকে, তাহলে আমরা এই পাশেরটা মুছি, হ্যাঁ। ওকে, এগুলো আশা করি তুলছো, আমি এই পাশেরটা মুছে দিচ্ছি। এই লাইন থেকে আমরা এখানে চলে আসি, ইজ ইকুয়াল টু, দেখো এখানে আলফা আছে, আলফা রাখলাম, আর এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা, এটা কার মান দেখো তো, এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা বলতে আমি কিউ লিখতে পারি, তাহলে সবাই ফেরোটার মান আমি কিউ লিখে দিলাম। কোনটার মান? এই যে এটার মান আমি কিউ লিখে দিলাম, এই যে এইটুকুর মান আমি কিউ লিখে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাস আছে, প্লাস দিয়ে দেই। তারপর কি আছে, ওয়ান মাইনাস আলফা, তাহলে লিখে দিই ওয়ান মাইনাস আলফা। এরপরে পরের অংশটা যেটা আছে দেখো, এটাও ইজ ইকুয়াল টু কিউ লেখা যায়, মানে এ এল আলফা কে ওয়ান মাইনাস আলফা, দেখো কিউ লেখা যায়, তাহলে লিখে দিচ্ছি কিউ এটার মান। ঠিক আছে, ইনটু কিউ। ওকে, তাহলে দেখো এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, উভয় জায়গা থেকে কিউ কমন নাও, কমন নিলে কি থাকে, এখানে কিউ কমন নিয়ে নিছি আলফা থাকে, আর এখানে কিউ কমন নিয়ে নিছি, তাহলে ওয়ান মাইনাস আলফা থাকে, প্লাস দিয়ে ওয়ান মাইনাস আলফা, তাহলে প্লাস আলফা মাইনাস আলফা কাটে যায়, তাহলে ইজ ইকুয়াল টু ওয়ান এর সাথে কিউ গুণ করলে কিউ পাওয়া যায়। ঠিক আছে, দেখো তো এখানে যদি ডান পক্ষে এই যে এন কিউ আছে, তাহলে এটা এই যে বাম পক্ষের রেজাল্ট আসলো, তাহলে লিখো এখন ডান পক্ষ, ডান পক্ষ ইজ ইকুয়াল টু এন কিউ। ঠিক আছে, তাহলে এন এর মান কত, এই যে এখানে সমজাতীয়তা নির্ণয় করছিলাম, একমাত্রা সমজাতীয় আসছিল, এই জন্য এন এর মান ওয়ান, তাহলে এন এর মান হচ্ছে ওয়ান ইন্টু কিউ ইজ ইকুয়াল টু কিউ, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান না, তাহলে ইউলারের তত্ত্বকে কিউ অপেক্ষকটি সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে লিখো অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, সুতরাং কিউ অপেক্ষকটি ইউলারের তত্ত্বকে সিদ্ধ করে। ক্লিয়ার? এইভাবে আমরা এই জাতীয় ম্যাথ গুলো করবো আশা করি, যদি পরীক্ষা আসে। ওকে, না বুঝতে পারলে অবশ্যই জানাবা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। ঠিক আছে, এরকম ভাবে আমরা যে কোনো ফাংশনকে আমরা হচ্ছে প্রমাণ করতে পারবো যে অপেক্ষকটা হচ্ছে তোমার ইউলারের তত্ত্বকে প্রমাণ করে কিনা। এরপরে আমরা উৎপাদনে চলে যাই।
টপিক কি? এবার টপিক হচ্ছে উৎপাদন। লেখো উৎপাদন। ঠিক আছে, উৎপাদনে কি টাইপের ম্যাথ আসবে? প্রথমে নোট লিখো উৎপাদনের ক্ষেত্রে। নোটে লিখবা উৎপাদন অপেক্ষক, হ্যাঁ, উৎপাদন অপেক্ষক ও খরচ সমীকরণ বা খরচ সমীকরণের তোমার যদি আচ্ছা, উৎপাদন অপেক্ষক ও খরচ সমীকরণ বা খরচ সমীকরণের যদি উপাদান দেওয়া থাকে, ঠিক আছে, উপাদান দেওয়া থাকে এবং খরচ যদি সর্বনিম্ন করণ করতে বলে, তাহলে যদি খরচ হচ্ছে তোমার সর্বনিম্নকরণ করতে বলে, হ্যাঁ, তাহলে এই যে উৎপাদন অপেক্ষক যেটা দেওয়া থাকবে সেটাকে, অর্থাৎ উৎপাদন অপেক্ষককে সাজিয়ে খরচ সমীকরণে বসিয়ে দিয়ে সমাধান করতে হবে। ঠিক আছে, এটা নোট নাম্বার 1। এরকম ভাবে নোট নাম্বার 2, 3 আছে, আমরা আগে এটা দিয়ে কাজ করি। ওকে, এটা দিয়ে কাজ করব কেমন? ওকে, আমরা একটা ম্যাথ লিখি, 1 নম্বর ম্যাথ লিখি। এটাতে ধরো দেওয়া আছে উৎপাদন অপেক্ষক, Q is equal to x1 x2, হ্যাঁ, আর খরচ অপেক্ষক দেওয়া আছে, ধরো খরচ অপেক্ষক দেওয়া আছে C is equal to x1 plus 5x2 plus 10, আর Q is equal to এখানে দেওয়া আছে হচ্ছে 125। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং বলছে যে খরচ সর্বনিম্নকরণ করো। কি বলছে প্রশ্ন? প্রশ্ন বলছে খরচ, কোথায় লিখবো? নিচে লিখি, খরচ সর্বনিম্নকরণ করো। ওকে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এটা কিভাবে অ্যান্সার করবো বলো? নোট যেটা লিখছি সেটাতে দেখো উৎপাদন অপেক্ষক দেওয়া থাকবে অথবা এবং হচ্ছে খরচ সমীকরণ দেওয়া থাকবে। খরচ সমীকরণ যদি না দেওয়া থাকে তাহলে খরচ সমীকরণের উপাদান দেওয়া থাকবে, যে দ্বারা আমরা খরচ সমীকরণটা বের করে নিতে পারবো। ঠিক আছে, সো এখানে দেখতেছি আমরা খরচ সমীকরণটা সরাসরি দেওয়া আছে, আমাদের এখানে বাইর করে নিতে হবে না, ঝামেলা কমে গেছে। 1 নাম্বার। তারপর বলছে যদি থাকে এবং উৎপাদন খরচ যদি সর্বনিম্নকরণ করতে বলে, তাহলে উৎপাদন অপেক্ষককে সাজিয়ে, এই যে উৎপাদন অপেক্ষককে সাজাইতে হবে, একটু সাজানোর পর মানে মেকআপ করতে লাগবে আর কি। মেকআপ করার পর কি করতে হবে? তোমার এই যে খরচ সমীকরণে মান বসাই দিতে হবে, বসাই দিলে আমি পরে তখন সর্বনিম্ন বা সর্বোচ্চকরণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, খরচ সর্বনিম্নকরণ করো বলছে। ঠিক আছে, তাহলে আমি এই যে উৎপাদন অপেক্ষককে সাজাবো, তাহলে আমরা এখানে লিখবো, এখানে সমাধানে চলে আসছি। এখানে উৎপাদন অপেক্ষক Q is equal to x1 x2, Q এর মান দেওয়া আছে 125, তাহলে লিখে দাও 125 is equal to x1 x2। তারপর হচ্ছে যে কোনো একটা চলক, এই যে এই লাইনটা is equal to তুমি এটা লিখতে পারো কিনা দেখো, x1 x2 is equal to 125, মানে বাম পাশের অংশটা ডান পাশে লিখছি, ডান পাশের অংশটা বাম পাশে লিখছি, মানে বাম পাশের অংশটা ডান পাশে লিখছি, উল্টাই দিছি এক কথায়।
লেখা যায়, 100% লেখা যায়। তাহলে এখন কি করব, অতএব আমি যেহেতু আরেকটা খরচ, এই যে খরচ কি বলছে, খরচ সমীকরণে বসিয়ে দিতে বলছে, ঠিক আছে। তাহলে খরচ সমীকরণে কিভাবে বসাবো, আমি এখান থেকে হয় x1 এর মান বের করে নিব, না হয় x2 এর মান বের করে নিব, ঠিক আছে। যে কোনো একটার মান বের করে নিব, ওই যে শর্তযুক্ত যে তোমাদের চরম মান নির্ণয়ের যে পদ্ধতি সেরকম, ঠিক আছে। তাহলে আমি ধরলাম x1 টা আমি বাম দিকে রাখলাম, তাহলে ডান দিকে চলে যাচ্ছে x2, x2 ডান দিকে চলে গেলে কি হবে 125, এপাশে গুণ অবস্থায় ছিল, এপাশে ভাগ হয়ে যাবে x2। তাহলে x1 ইজ ইকুয়াল টু, এটা পাইলাম, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দাও, নাম দিয়ে বলবো যে x1 এর মান, এর মান কোন অপেক্ষকে বসাবো, খরচ অপেক্ষকে বসাবো। তাহলে লিখো খরচ অপেক্ষকে বসাই, ঠিক আছে। খরচ অপেক্ষকে বসাই মানে যেই সমীকরণটা সর্বোচ্চকরণ করতে বলছে বা সর্বনিম্নকরণ করতে বলছে, সেই অপেক্ষকটাকে সাথে আমাদের হচ্ছে আরেকটা যে অপেক্ষক দেওয়া থাকবে সেই অপেক্ষকের মান বসাই দিতে লাগবে, ঠিক আছে। তাহলে আমি যদি বসাই তাহলে কি হবে, দেখো তো c ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, c ইজ ইকুয়াল টু x1, তারপর হচ্ছে আছে প্লাস 5x2 প্লাস 10। তাহলে আমি x1 ইজ ইকুয়াল টু এটা পাইছি, তাহলে x1 এর জায়গায় এই মানটা বসাই দেবো, কত বসাবো 125 বাই x2, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাস 5x2 আছে রাখলাম, প্লাস 10 ইজ ইকুয়াল টু, এটা সমাধান করলে কত হবে দেখো তো, সমাধান করলে হবে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, আহ তোমার এটা সমাধান করতে গেলে ঝামেলা হবে, বাদ দিয়ে আমরা সমাধান না করি, এটাই অপেক্ষকটা রাখি, c ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে এখন যেটা আমি সমীকরণ পাইলাম, এটা হচ্ছে এখন নতুন হচ্ছে তোমার খরচ অপেক্ষক, ঠিক আছে। এই খরচ অপেক্ষকটাকে আমাদের এখন কি সর্বনিম্নকরণ করতে হবে, যেহেতু খরচ সর্বনিম্নকরণ করতে বলছে। তাহলে সর্বনিম্নকরণ করার প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত ফেলি, নন মুছে দিচ্ছি। তাহলে লিখো, দেখো অতএব খরচ সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত মতে, প্রয়োজনীয় শর্ত মতে আমরা কি জানি, প্রথম অন্তরকরণের মান 0, কারণ এখন স্বাধীন চলক একটা, দেখো x2 স্বাধীন চলক x2, এখন এখন দুইটা স্বাধীন চলক না, এই জন্য আমরা কি করব, প্রথম অন্তরকরণের মান 0 এর সমান, মানে d বাই d আসবে। এখন স্বাধীন চলককে x2, তাহলে নিচে বসবে x2, আর অধীন চলককে c, তাহলে উপরে c ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা d বাই dx2, c এর মান বসাই দাও, c এর মান কত, এই যে এটা, c এর মান বসাই দিলে হবে 125 বাই x2, তারপর হচ্ছে প্লাস আছে 5x2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে কার সাপেক্ষে করতেছি, x2 এর সাপেক্ষে, x2 এখানেও আছে এখানেও আছে, ফলাফল যেখানে যেখানে x2 আছে সেখানে পাবো, আর এটাতে x2 নাই মানে 0 হয়ে যাবে, ওকে। তাহলে x2 এই জায়গায় আছে, তাই না। তাহলে আমরা কি করব, এই x2 টাকে, এটা কি কোনোভাবে স্কেচ ছিল নাকি, না, হ্যাঁ, এই x2 টাকে আমরা কি করব, এই x2 টাকে উপরে নিয়ে আসবো, হ্যাঁ, অন্তর্কলন করার জন্য। উপরে যদি নিয়ে আসি তাহলে কি পাবো বলতো, তাহলে পাবো d বাই dx2, উপরে নিয়ে আসলে হবে 125 x2, উপরে নিয়ে আসলে কোনো কিছুর পাওয়ার নিচে যা থাকে তার বিপরীত চিহ্ন যুক্ত পাওয়ার হয়, মানে এর পাওয়ার নিচে কত, x2 এর পাওয়ার কিছু না, মানে 1 আছে, তো উপরে আসলে ইনভার্স 1 হয়ে যাবে, ঠিক আছে। তারপর প্লাস 5x2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার অন্তর্কলন করো, অন্তর্কলন করলে কি হবে, পাওয়ার আর সহগ গুণ হয়ে যাবে, এখানে কি 12x ছিল না তো, এখানে তো 125 ছিল, হ্যাঁ। পাওয়ার আর হচ্ছে সহগ গুণ হবে, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে -2, সহগ হচ্ছে 125, তাহলে গুণ করলে কত হবে, -1 এর সাথে 125 গুণ করলে -125, তাই না। তারপর মেন চলক x2 বসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, মানে পাওয়ার ছিল -1, তার থেকে আরো 1 বিয়োগ, ঠিক আছে। তাহলে আমি সরাসরি লিখলে কত হবে, -1 বলতে -2, একেবারে লিখতেছি -2, ওকে। তারপর আছে প্লাস, প্লাস দিয়ে দিলাম, এরপর x2 এর সাপেক্ষে করতেছি, x2 আছে, পাওয়ার কিছু না মানে 1 আছে, 1 থাকলে যাই সব, অ্যান্সার সব কত 5, তাহলে 5 অ্যান্সার। আর 10 এর সাথে তো x2 নাই, তাহলে এটা ধ্রুবক হলে এর মান 0 ইজ ইকুয়াল টু 0। বা এটা কিভাবে লিখতে পারি বলো, এটাকে আবার x2 টাকে যদি আবার নিচে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমরা আবার লিখতে পারি এটাকে -125 বাই x2 এর উপর স্কয়ার। দেখো এ যখন
পাওয়ারটা x2 টা যখন উপরে ছিল তখন পাওয়ার ছিল নেগেটিভ, যখন নিচে চলে আসলো পাওয়ারটা পজিটিভ হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল, চিহ্ন পরিবর্তন ঘটে, ঠিক আছে। আচ্ছা, তারপর +5 আছে, +5 রেখে দিলাম ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 125/x2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 5 টা পাশে নিয়ে গেলে -5। তাহলে উভয় পাশে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই পাশে মাইনাস এই পাশে মাইনাস কাটা যাবে, তাহলে 125/x2 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। বা আমি এখন আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি হবে, এই যে 5 এর নিচে কিছু না মানে 1 আছে, উপরেরটার সাথে নিচেরটা গুণ, মানে 5 আর x2 স্কয়ার গুণ করলে 5x2 স্কয়ার ইজ ইকুয়াল টু, আর নিচে কিছু না মানে 1 আছে, 1 এর সাথে 125 গুণ করলে এই পাশে আসবে 125। বা আমি x2 এর মান বের করবো, তাহলে x2 স্কয়ার ইজ ইকুয়াল টু 125/5, ঠিক আছে। অতএব বা x2 স্কয়ার ইজ ইকুয়াল টু 125 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 25 125 মানে 25। তাহলে অতএব আবার বাদে বা x2 ইজ ইকুয়াল টু, এই যে স্কয়ার টাইপের চলে গেলে রুট হয়ে যাবে, √25। অতএব x2 ইজ ইকুয়াল টু 25 কে রুট করলে 5 পাওয়া যায়। তাহলে x2 এর মান কত পাইলাম, 5 পাইলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে x2 এর মান এই এক নম্বর সমীকরণে বসাই দেব, তাহলে x1 এর মান পেয়ে যাব। তাহলে লিখো, অতএব x2 ইজ ইকুয়াল টু 5 এক নং সমীকরণে বসাই বসাইলে কি পাবো দেখো, x1 ইজ ইকুয়াল টু 125/x2, 125/x2 এর মান এই যে 5 বসাই দিই, তাহলে 5 25 125, মানে x1 এর মান কত 25 পাইলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রয়োজনীয় শর্ত ছিল, প্রয়োজনীয় শর্ত দ্বারা এই যে প্রয়োজনীয় শর্ত দ্বারা আমরা চলকের মান বের করে ফেলছি, x1 এর মান হচ্ছে পাইছি 25, x2 এর মান পাইছি 5। ওকে, দুইটা মান পেয়ে গেছি। এখন আমরা পর্যাপ্ত শর্ত দ্বারা যাচাই করব, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তাহলে লিখো এখন পর্যাপ্ত শর্ত যাচাই করি। পর্যাপ্ত শর্ত যাচাই পর্যাপ্ত শর্ত যাচাই করতে হয় কিভাবে, দ্বিতীয় অন্তরকরণের মান দ্বারা, মানে ডি স্কয়ার সি বাই dx2 স্কয়ার ইজ ইকুয়াল টু, কি লিখতে পারবো, ডি বাই dx2 dc বাই dx2 ইজ ইকুয়াল টু ডি বাই dx2 dc বাই dx2 এর মান কত পাইছি দেখো তো, এই যে dc বাই dx2, এই যে অন্তরকরণ এখন করে নেই, এই যে অন্তরকরণ করার পর ফলাফল পাইছি এইটা, তাহলে এটা বসাই দিই। তাহলে কত হবে এখানে, -125 x2 ইনভার্স 2 প্লাস 5, হ্যাঁ এটা পাইছিলাম। তাহলে অন্তরকরণ করলে কত পাবো দেখো, x2 এর সাপেক্ষে করতেছি, এখানে x2 আছে, পাওয়ারে আছে -2, সহগে আছে -125, তাহলে গুণ করে দিলে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্রথমত। 125 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 5 দুগুণে 2 শূন্য, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, আর 2 একে 2, 250, ঠিক আছে। তারপর x2 মেন চলক বসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, মানে আরো 1 বিয়োগ হলে কত হবে, -3 হবে এবার। ওকে, তারপর x2 এর সাথে করতেছি, 5 এর সাথে x2 নাই, তাহলে এটা 0। ওকে, তাহলে রেজাল্ট আসতেছে কত, ইজ ইকুয়াল টু তোমার এখানে x2 এর মানটা বসাই দাও, কারণ x2 যেহেতু থাকতেছেই, তাহলে x2 এর মান বসাই দাও। x2 এর মান কত পাইছিলাম, 5 পাইছিলাম, তাহলে x2 এর মানটা যদি আমি এখানে বসাই দেই, তাহলে তাহলে কত হবে দেখো, 250 ইন্টু 5 এর উপর পাওয়ার মাইনাস কিউব, হ্যাঁ। তাহলে ইজ ইকুয়াল টু, রেজাল্ট কত আসবে, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর করে রাখছি, 5 টু the power -3 ইন্টু 250, তাহলে সরাসরি আসে 2, কত আসে ভাইয়া, 2 আসে 2।
একটু দেখি আমি আমার এখানের সাথে মিলতেছে না একটা জায়গায়, দেখি আমি ঠিক আছে কিনা। -125, তারপর হচ্ছে এখানে প্লাস, আচ্ছা এখানে হচ্ছে আরো একটু ক্যালকুলেট করা হয়েছে। আহ আচ্ছা আমরা আমাদের নিয়মে করতে থাকি, ঠিক আছে, ইনশাল্লাহ মিলবে, সমস্যা নেই। তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে 2, ঠিক আছে। 2টা হচ্ছে গ্রেটার দেন 0 না লেস দেন 0? অবশ্যই গ্রেটার দেন 0, তাই না? আর আমরা জানি কি গ্রেটার দেন 0 হইলেই আমাদের তোমার ইয়ে হবে, কি হবে, যে কোনো জিনিস হচ্ছে যে কোনো অপেক্ষক সেটা হচ্ছে সর্বনিম্ন হবে, ঠিক আছে। গ্রেটার দেন 0 হওয়া মানে কি সর্বনিম্ন হওয়া। ওকে, তাহলে তুমি এখানে বলতে পারবা অতএব, আমি এটা মুছে ফেলি, তাহলে তাহলে লিখতে পারবা অতএব x1 ইজ ইকুয়াল টু কত পাইছি 25, এবং x2 ইজ ইকুয়াল টু কত পাইছি 5, হ্যাঁ। 5 হলে আহ, কি হবে, এই যে খরচ সি অপেক্ষকটি সর্বনিম্ন হবে, ঠিক আছে। তাহলে অতএব সর্বনিম্ন খরচ বের করে ফেলি। সর্বনিম্ন খরচ সি ইজ ইকুয়াল টু, এই যে x1 এর মান কত বসাবো, x1 এর মান 25, তাহলে x1 আছে এখানে 25 বসে দিলাম, প্লাস 5, x2 এর মান কত বসাবো 5, তাহলে x2 এর জায়গায় 5 বসাচ্ছি, প্লাস 10 ইজ ইকুয়াল টু 25 প্লাস 5 পাঁচে 25 প্লাস 10 ইজ ইকুয়াল টু 60, ঠিক আছে। এই যে সর্বনিম্ন খরচ বাইর হয়ে গেল 60 টাকা, বা 60 একক লিখবা, এখানে টাকা তো বলেনি প্রশ্নের কথা, এই জন্য 60 একক লিখবা, ঠিক আছে। এই গেল তোমাদের সমাধান, ক্লিয়ার। তাহলে আশা করি এই টাইপের ম্যাথ যদি আমরা পাই অবশ্যই দিয়ে আসবো, কেউ রাখে আসবো না। এরপরে আমরা হচ্ছে তোমার উৎপাদন সর্বোচ্চ, সর্বোচ্চতে যাই। কোথায় যাবো, উৎপাদন সর্বোচ্চ। উৎপাদন সর্বোচ্চের ক্ষেত্রেও নোট একই রকম, নোট লিখে রাখো, নোট লিখো। আমি কিন্তু এবার পুরোটাই করে দিব না, এবার জাস্ট আমি তোমাদের ধরাই দিব, তোমরা বাকিটা করবে, ঠিক আছে, কারণ সময় আমাদের এনাফ নাই। আচ্ছা নোট হচ্ছে লিখবা, যদি একটি উৎপাদন অপেক্ষক এবং একটি খরচ অপেক্ষক বা খরচ অপেক্ষকের উপাদান দেওয়া থাকে, তাহলে দেওয়া থাকে এবং উৎপাদন সর্বোচ্চ করতে বলে, তাহলে খরচ সমীকরণকে সাজিয়ে উৎপাদন অপেক্ষকে বসিয়ে সমাধান করতে হবে। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারতেছো, মানে যা চাইবে, হ্যাঁ, এখানে এবার কি চাইছে, উৎপাদন সর্বোচ্চ করতে বলছে, তার মানে খরচ অপেক্ষকে সাজাবো, উৎপাদন অপেক্ষকে বসিয়ে দিব, ঠিক আছে, তারপর তখন সর্বোচ্চকরণ করব। ওকে, ইজি না, আসলে ইজি, করতে পারবো আশা করি। ধন্যবাদ কমেন্টের জন্য, ধন্যবাদ, এক্সিলেন্ট ক্লাস, ভালো লাগছে তাহলে ক্লাস, তাই না?
ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন নেই এখানে। প্রশ্নটা যদি হয় এমন যে 2 নম্বর প্রশ্ন, লেখো কিউ ইজ ইকুয়াল টু ধরো 20L প্লাস 40K মাইনাস 2L স্কোয়ার মাইনাস 3K এর উপর স্কোয়ার। ঠিক আছে, এটা তোমার উৎপাদন অপেক্ষক দেওয়া আছে, কিউ আর হচ্ছে এল কে দ্বারা উৎপাদন অপেক্ষক বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে তোমার দিছে যে এল এর বে দেওয়া আছে পি এল ইজ ইকুয়াল টু 4, আর কে এর বে দেওয়া আছে পি কে ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে তোমাকে আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে মোট বে। মোট বে সি ইজ ইকুয়াল টু 28। আচ্ছা, এইভাবে তোমাদের প্রশ্নটা দেওয়া নেই, তোমাদের প্রশ্নটা দেওয়া আছে এইভাবে, আমি কোথায় বলবি। ঠিক আছে, এটা আমি যা দেওয়া আছে সেটা তুলে ফেললাম, যেহেতু বোর্ডে জায়গা কম এই জন্য। প্রশ্নে দেওয়া আছে যে একটি উৎপাদন অপেক্ষক, প্রথমে লেখা আছে একটি উৎপাদন অপেক্ষক কিউ ইজ ইকুয়াল টু এই অপেক্ষকটা। এরপর বলছে যে শ্রমের, ঠিক আছে, কিসের শ্রমের তোমার হচ্ছে ব্যয় 4 একক, বা এইভাবে দেওয়া থাকতে পারে শ্রম এবং মূলধনের তোমার ব্যয় যথাক্রমে 4 একক এবং কত একক 5 একক। ঠিক আছে, এবং তোমার মোট ব্যয় সি ইজ ইকুয়াল টু 28 হলে উৎপাদন সর্বোচ্চকরণ করো। ঠিক আছে, এইভাবে প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত সেখান থেকে এগুলো তুলে ফেলবো আমরা সুন্দর করে। তুলে নেওয়ার পর এইখানে যে জিনিসটা দেখো, এখানে খরচ সমীকরণটা দেওয়া নাই। ঠিক আছে, খরচ সমীকরণ বাইর করার জন্য আমার তথ্য দেওয়া আছে, বাট খরচ সমীকরণটা দেওয়া নাই। তাহলে খরচ সমীকরণটা আমাদের এখান থেকে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা জানি, লিখো, তোমরা লিখো যে আমরা জানি খরচ সমীকরণ। আশা করি তোমরা এই সূত্র জানো যে পিএল ইন্টু এল, এই যে কিছুক্ষণ আগে আমরা করলাম, কি বলে ইউলারের যে তত্ত্বটা করলাম সেরকম। হ্যাঁ, এই যে ব্যয়ের সাথে আমরা হচ্ছে ওই যে তোমার যেটার জন্য ব্যয় হচ্ছে, যে লেবারের জন্য যেটা ব্যয় হচ্ছে সেটার সাথে গুণ করে দেবো। ঠিক আছে, প্লাস তোমার পিকে ইন্টু কে। ওকে, পিএল ইন্টু এল প্লাস পিকে ইন্টু কে ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু তোমার সি অথবা কিউ লিখতে পারি। ঠিক আছে, সি অথবা কিউ লিখতে পারি, যেহেতু এখানে মোট ব্যয় দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু 28, তাহলে এখানে সি লিখবো। যদি কিউ এর মান দেওয়া থাকতো তাহলে আমি এখানে কিউ লিখতাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, যদি হচ্ছে তোমার এগুলো এল কে দিয়ে যদি না দেওয়া থাকতো, ধরো যে এগুলো এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, তাহলে সূত্রটা কিভাবে লিখতাম, তখন সূত্রটা এইভাবে লিখতাম পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু সি, তখন লিখতাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো যেরকম ভাবে আমাদের সমীকরণ দেওয়া থাকবে বা যেরকম ভাবে আমাদের তথ্যগুলো দেওয়া থাকবে সেরকম ভাবে আমরা সূত্র লিখবো। আশা করি তোমরা বুঝবা। দেখো, বা মান বসাই দাও, পিএল এর মান কত, পিএল এর মান হচ্ছে 4, তাহলে 4L প্লাস আছে প্লাস দিয়ে দিলাম পিকে, পিকে এর মান কত 5, তাহলে 5K ইজ ইকুয়াল টু সি এর মান দেওয়া আছে 28, তাহলে 28 বসাই দাও। ওকে, এটা কি খরচ সমীকরণ। আমাদের প্রশ্ন কি করছে, প্রশ্ন করছে যে সর্বোচ্চ উৎপাদন সর্বোচ্চ করতে বলছে। তাহলে উৎপাদন সর্বোচ্চকরণ করতে বললে কাকে সাজাইতে হবে, খরচ সমীকরণকে সাজাইতে হবে, তাই না? এই যে খরচ সমীকরণকে সাজিয়ে উৎপাদন অপেক্ষকে বসাইতে হবে। তাহলে খরচ সমীকরণ এটা পেলাম, এইটাকেই এখন সাজাতে লাগবে। কিভাবে সাজাবো, ওই যে একটা চলক বাম দিকে রাখবো, বাকি সবকিছু ডান দিকে। তাহলে একটা চলক যে কোনো, আমি এল কেও রাখতে পারি, কে কেও রাখতে পারি। ঠিক আছে, তাহলে ধরো আমি এল কে রাখবো, তাহলে লিখি 4L ইজ ইকুয়াল টু 28, আর 5K পাশে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে 5K। ঠিক আছে, বা L ইজ ইকুয়াল টু 28/4 মাইনাস 5/4K। ঠিক আছে, অতএব L ইজ ইকুয়াল টু 28 কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, 28 কে 4 দ্বারা ভাগ করলে 3 আসছে 24, 4 আসছে 32, তাই না? তাহলে 24, 3 সরি 4 দ্বারা ভাগ করছি, তাই না? 4 4 4 3 4 12, 12 দুগুণা সরি 3 4 12, 4 6 24, 5 6 4 6 24, 4 7 28। এই যে আমি নামটাও ভুলে গেছি, দেখছো,
4 সাথে 28। ওকে, তাহলে 4 সাথে 28 মাইনাস 5 কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে 4 একে 4, 4 দুগুণা 8, আবার 2 চলে আসবে, 4 পাঁচে 20, 1.25, তাই না? 1.25 কে। আচ্ছা, তাহলে L ইজ ইকুয়াল টু আমি এটা পাইলাম, তাহলে এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম দাও। ঠিক আছে, কি করব, 1 নম্বর সমীকরণ নাম দেব। এখন এই L এর মান আমি কোথায় বসাবো, এই যে উৎপাদন অপেক্ষকে বসাই দিব। তাহলে লিখো যে L এর মান উৎপাদন অপেক্ষকে বসিয়ে পাই। L এর মান উৎপাদন অপেক্ষকে বসাই বা বসিয়ে পাই। ঠিক আছে, আচ্ছা, উৎপাদন অপেক্ষক কি দেওয়া আছে, Q is equal to 20L plus 40K minus 2L or 2 minus 3K পাওয়ারে 2। ঠিক আছে, তাহলে is equal to আমি মান বসাবো কার, L এর। তাহলে 20, L এর মান কত, L এর মান হচ্ছে 7 minus 1.25K। তাহলে বসাই দেই 1 কত, 7 minus 1.25K, 7 minus 1.25K। তারপর প্লাস আছে, প্লাস রাখলাম, 40K আছে রাখলাম, মাইনাস 2 ইন্টু L এর মান আবার বসাও। L এর মান কত, 7 মাইনাস 2, 1.25K। ঠিক আছে, আচ্ছা, তারপর এর উপর স্কয়ার আছে, তার মানে এখানে স্কয়ার মাইনাস 3K এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু, গুণ করে দাও। তাহলে 20 আর 7 গুণ করলে কত হবে, 140। আবার মাইনাস এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস। 20 এর সাথে 1.25 গুণ করলে কত হবে, ক্যালকুলেটর ইউজ করি। 1.25 ইন্টু 20, তাহলে হচ্ছে 25 পাওয়া যায়। কত পাওয়া যায়, 25K। হ্যাঁ, কে আছে, কে হয়ে গেল। তারপর প্লাস আছে, প্লাস দিলাম, 40K আছে রাখলাম, আবার গুণ করো, এই যে এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণা 14, মাইনাস মাইনাসে প্লাস। 1.25 ইন্টু 2 করলে মেবি কত হবে, 2.5। ঠিক আছে, 2.5। ও সরি, এটা তো স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, তাহলে এভাবে তো আমি গুণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি করবো, এই যে 2 আছে, 2 রাখলাম, এটা সূত্রে ফেলে দাও, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার, a স্কয়ার বলতে 7 এর উপর স্কয়ার, 7 সাথে 49 মাইনাস 2ab। তাহলে 2 কে 2 2 তো থাকলো, 2 এর সাথে a বলতে হচ্ছে 7, মানে 2 ইনটু a বলতে 7 ইনটু b বলতে হচ্ছে 1.25K। ঠিক আছে, তার মানে এই তিনটা জিনিস আমাদের গুণ করতে লাগবে। তাহলে গুণ করো, 2 ইনটু 7 ইনটু 1.25, গুণ করলে হবে 17.5K। তারপর বি স্কয়ার প্লাস দিয়ে, তাহলে প্লাস বি স্কয়ার বলতে 1.25 এর উপর স্কয়ার করি প্রথমে, 1.25 এর উপর স্কয়ার করলে হয় 1.56 সামথিং আছে, তাহলে 56 পর্যন্ত নিলাম, আর কে এর উপর স্কয়ার চলে আসবে, মাইনাস 3K স্কয়ার। ঠিক আছে, এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করে নিতে হবে, না বুঝতে পারলে জানাবো অবশ্যই। ওকে, আচ্ছা, ইজ ইকুয়াল টু, এখন তোমরা এইবার 2 দ্বারা গুণ করবা এখানে, তাহলে 140 থাকলো, মাইনাস তোমরা এখানে ক্যালকুলেট করে দিতে পারো যে এই যে 40K থেকে 25K বাদ, তাহলে থাকে হচ্ছে 15K, তাই না? 15 আর 20 35, 5 40, ঠিক আছে, তাহলে 15K থাকে। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস আর এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 49কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, গুণ করলে কত হয়, 98, তাই না? তারপর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। হ্যাঁ, 17.5 কে 2 দ্বারা গুণ করলে 17.5 ইন্টু 2, তাহলে হবে 35K। তারপর প্লাস আর মাইনাস হয়ে যাবে মাইনাস 1.56K, 1.56 ইন্টু 2 করলে কত হবে, 3.12। তারপর কে স্কয়ার আছে, কে স্কয়ার থাকবে, দেন মাইনাস 3K স্কয়ার। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কি থাকতেছে দেখো,
তাহলে এই যে প্রথমে হচ্ছে 140 থেকে 98 বাদ দাও, 140 মাইনাস 98, তাহলে থাকে হচ্ছে 42। তারপর হচ্ছে 35 থেকে 15 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে তোমার প্লাস 20 কে। তারপর এটুকু ক্লাস শেষ, তারপর হচ্ছে এখানে মাইনাস 3.12 আর 3 মানে 6.12 k²। ঠিক আছে, এইটা পাইলা তুমি এখন কিউ এর অপেক্ষক, তাহলে অতএব কিউ ইজ ইকুয়াল টু তুমি এটা পাইলা। নতুন অপেক্ষক পাইলা। এখন স্বাধীন চলক কয়টা? স্বাধীন চলক একটা। এখন এটাকে তুমি কি করবা? এটাকে তুমি এখন সর্বোচ্চকরণ করার জন্য প্রয়োজনীয় শর্ত অ্যাপ্লাই করবা, দেন পর্যাপ্ত শর্ত অ্যাপ্লাই করে দেখবা যে তোমার দ্বিতীয় অন্তরকলনের মান অর্থাৎ হচ্ছে d² এইটা হচ্ছে তোমার লেস দেন 0 আসবে, অর্থাৎ মান সর্বনিম্ন হবে। পর্যাপ্ত শর্তে এটা আসবে। ঠিক আছে, আমি এর বাকিটা করে দিচ্ছি না, তোমরা হচ্ছে কি বাকিটা করে ফেলবা। প্রয়োজনীয় শর্ত অ্যাপ্লাই করবা এটার উপর, তারপর পর্যাপ্ত শর্ত অ্যাপ্লাই করবা। প্রয়োজনীয় শর্তে তোমার হচ্ছে কে এর মান বাইর হয়ে আসবে, কে এর মান তখন এই যে 1 নম্বর সমীকরণে বসাই দিয়ে এল এর মান পাবা। তারপর পর্যাপ্ত শর্ত অ্যাপ্লাই করবা, পর্যাপ্ত শর্তে এই যে d²কিউ/dk², এটা লেস দেন 0 আসবে, তখন তুমি বলতে পারবা যে অতএব কে এর মান যেটা পাবা, এল এর মান যেটা পাবা, কে ইজ ইকুয়াল টু এত হলে এল ইজ ইকুয়াল টু এত হলে তোমার এই হচ্ছে কি হবে, এই যে কিউ অপেক্ষকের উৎপাদন অপেক্ষকের সর্বোচ্চ মান পাওয়া যাবে। ঠিক আছে, তারপর তখন এল কে এর মান এই যে কিউ এর অপেক্ষকে বসাই দিলে তোমরা সর্বোচ্চ উৎপাদনটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করার চেষ্টা করব। ওকে, আর একটা আছে, ওটা তোমাদের এবার আসবে না, ওটা ল্যাগ্রেঞ্জ অপেক্ষকের সাথে সম্পৃক্ত এমআরটিএস, এটা ইনশাআল্লাহ এবার আসবে না। তো আমরা এটাতে না যাই, আমরা দেখি আর কি কি টপিক আছে, একটু দেখি, চেক করি। উৎপাদন গেল, একটু সময় দাও, আমি একটু দেখি। আচ্ছা, আমাদের এখন আছে স্থিতিস্থাপকতা, একটা টপিক আছে। হুম, স্থিতিস্থাপকতা আর হচ্ছে স্বাভাবিক যে মেথ গুলো আছে ওগুলো একটা আছে। আচ্ছা, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ বাকিটা। ওকে, আজকে তাহলে এখানে ক্লাস শেষ করি, তোমাদের কালকে আরেকটা ক্লাস দেওয়া হবে রাতে 8টায়। হ্যাঁ, আর হচ্ছে দিনের বেলায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আজকে দিতে পারি নাই, তবে কালকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই হচ্ছে ক্লাস করিও। কালকে হচ্ছে এই যে রাতে কাম্যকরণ শেষ হবে, আর দিনের বেলা যে ক্লাসটা দিব না, সেই ক্লাসটাতে তোমাদের একদম বাকি যে চ্যাপ্টার গুলো আছে, বাকি কয়টা চ্যাপ্টার থাকে, 4টা না 5টা, 5টা চ্যাপ্টার মেবি, 5টা চ্যাপ্টার সম্পর্কে আমি সম্পূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করবো ওইগুলোতে। হ্যাঁ, আর এই চ্যাপ্টারটা তো পুরোপুরি করতে পারতেছো, এই চ্যাপ্টার থেকে তোমরা অন্তত 15 থেকে 20 মার্ক কমন পাবা। সো আশা করি তোমরা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবা। তো আজকে আমি এখানেই শেষ করতেছি, তোমরা সবাই ভালো থেকো এই আশা ব্যক্ত করে সবাইকে ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।